লেটস গো। তো আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি আসলে যিনি আমাকে বলেছেন, উনি ওনার নামটা বলতে নিষেধ করেছেন, যেন আমি নামটা বলছি না। উনি বর্তমানে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে C&F এজেন্ট হিসাবে কাজ করেন ওখানে। ওনার বাড়ি নোয়াখালী চৌমোহনীতে। উনি 95 সালের দিকে ওমানে যান। তো ওমানের মাস্কটে উনি থাকতেন, ওমানের রাজধানী মাস্কটে আর কি। তো ওনার একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে ওনার খুব আকাঙ্ক্ষা ছিল ওনার একটা পুত্র সন্তানের, কিন্তু ওনার পরপর 3টা সন্তানই কন্যা সন্তান হয়। এজন্য পুত্র সন্তানের জন্য ওনার অনেক একটা আকাঙ্ক্ষা ছিল অন্তরের মধ্যে। অনেক চেষ্টাও করেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে দোয়া তদবির করার চেষ্টা করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তো উনি ওমানে যখন যান 1995 সালের দিকে, তখন ওমানে যখন মাস্কটে উনি থাকা শুরু করেন, তো মাঝে মাঝে কোম্পানি থেকে বিভিন্ন জায়গায় ওখান থেকে ট্যুরে নিয়ে যেত, মাঝে মাঝে অফ টাইমে। তখন এক সময়ে অফিস থেকে বলা হয় যে বাহালা নামক একটা স্থানে তাদেরকে নিয়ে যাওয়া হবে। তো এখানে রাসেল ভাই বলে রাখি যে বাহালা জায়গাটা ইউনেস্কো ঘোষিত একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওখানে ত্রয়োদশ শতাব্দীর বিভিন্ন দুর্গগুলো রয়েছে, অনেক স্থাপনা রয়েছে সেখানে, অনেক প্রাচীন দুর্গ বা অনেক স্থাপনা আছে আর কি। তো অনেকেই ওখানে যান, ইন্টারনেটে আপনারা সার্চ দিলে বাহালা দেখতে পারবেন। তো বাহালা কিন্তু আরেকটা কারণে বেশ, ওটার কারণে যেমন বিখ্যাত, আরেকটা কারণে খুব কুখ্যাত। সেটা হচ্ছে বাহালার বেশ কিছু গ্রাম ওয়ার্ল্ডের মধ্যে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিসের জন্য বিখ্যাত। আচ্ছা। তো উনি যখন ওখানে যাবেন বলে ফিক্সড করলেন, তো উনি ওনার যারা কলিগ আছেন অনেকের কাছে ওনার সমস্যাটা শেয়ার করেছিলেন যে অনেক চেষ্টা দুর্বিদ করেছেন, কিন্তু ওনার ছেলে সন্তান হয় না। তো দক্ষিণ ভারতের এক ভদ্রলোক ওনার সাথে থাকতেন, ওনার কলিগ। তো উনি বললেন যে উনি এর আগে ওখানে গিয়েছিলেন, ওখানে এক লোকের সাথে তার পরিচয় আছে, ওনার কাছ থেকে তদবির নিয়ে ওনার ফ্যামিলিগত কিছু সমস্যার সলভ হয়েছে। তো উনি বললেন ঠিক আছে, এখন যাওয়ার পরে ওই লোকের সাথে যেন পরিচয় করিয়ে দেয়। তো অফিস থেকে ওখানে নিয়ে যাওয়ার পরে ওই লোকের সাথে তার পরিচয় হয়। ওখানে গিয়ে ওনার সমস্যার কথা উনি বলেন। তো ওই লোকের সাথে যখন ওনার সমস্যার কথা বলেন, ওই লোকটা বললেন হ্যাঁ ঠিক আছে, আপনার এই সমস্যাটা সলভ করা যাবে। তো একটা তাবিজ ওনাকে দিয়ে দেন, বলে যে আপনি যখন দেশে যাবেন এই তাবিজটা আপনার স্ত্রীকে ব্যবহার করতে বলবেন, এবং আপনার পরবর্তী সন্তান হবে একটা পুত্র সন্তান, এবং এই সন্তান হওয়ার পর এই তাবিজটা খুলে ওই সন্তানের হাতে এটাকে বেঁধে দেবেন। এটাই কাজ, আর কোনো কাজ নেই। তখন উনি অপেক্ষায় থাকেন কবে উনি দেশে যাবেন। তো এর মধ্যে হঠাৎ করে উনি যে কোম্পানিতে চাকরি করতেন সেখানে সরকারি বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়। সরকার সাময়িকভাবে কোম্পানির কার্যক্রম স্থগিত করে দেন। তো কোম্পানির মালিকের সাথে ওনার সম্পর্ক ভালো থাকলেও, ভালো থাকার কারণে কোম্পানির মালিক বলেন তুমি দেশে চলে যাও, পরে যদি আবার এটা চালু হয় আমি তোমাকে ডেকে নিয়ে আসবো। তো উনি তার পাওনা টানা সবকিছু বুঝে নিয়ে উনি আবার দেশে চলে আসেন। তো দেশে আসার পর রাসেল ভাই সত্যি সত্যি প্রায় 1.5 বছরের মাথায় ওনার একটা পুত্র সন্তান হয়। কিন্তু এখানে একটু সমস্যা হলো যে ওনার তো 3টা সন্তান ছিল, 3টা সন্তান কন্যা সন্তান। ঠিক যেই রাত্রে ওনার পুত্র সন্তানটা ভূমিষ্ঠ হয়, ঠিক ভূমিষ্ঠ হওয়ার ওই কিছুক্ষণ আগেই ওনার যিনি বড় মেয়ে, সেই বড় মেয়ে বলছিল যে আমি একটু পুকুরে গোসল করতে যাব। তখন সবাই বলছে এত রাত্রে তুমি পুকুরে গোসল করতে যাবা কেন? কারণ তার বাসার সাথেই পুকুর। বলছে না, আমার ইচ্ছা করছে আমি এখন পুকুরে গোসল করতে যাব। অনেকের নিষেধ সত্ত্বেও সে পুকুরে গোসল করতে যায়। কিন্তু পরবর্তীতে পুত্র সন্তান হওয়ার আনন্দে কেউ ওইদিকে আর খোঁজ খবর রাখেনি। এই ঘন্টা 3 পরে সবাই যখন খোঁজাখুঁজি শুরু করলো সে কোথায় গেল দেখা যাচ্ছে না। শেষ পর্যন্ত পুকুরে যে দেখা গেল তার লাশটি ভেসে উঠেছে। তো এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল। একই সাথে পুত্র সন্তান পাওয়ার আনন্দ, সেই সাথে তার বড় সন্তানের মৃত্যু, একটা ভিন্ন ধরনের একটা পরিবেশ সেখানে সৃষ্টি করেছিল। তো স্বাভাবিকভাবেই পুত্র সন্তানটি বড় হতে থাকে। ঠিক পুত্র সন্তানের বয়স যখন 6 মাস হয়, সেই 6 মাসের সময় হঠাৎ ওনার যিনি মেজ সন্তান, মেজ যে কন্যা, সেই কন্যাটি সাপের কামড়ে মারা যায়। ঠিক 6 মাস পুত্র সন্তানের যেদিন বয়স, ওই দিনই রাতের বেলা ওই মেয়েটা সাপের কামড়ে মারা যায়। তারপরে 6 মাস পরে যখন ওই বাচ্চাটি আস্তে আস্তে কিছু কথা বলা শেখা শুরু করলো, তখন এখানে মজার বিষয়, সে বাবা মা এগুলো কিছু বলতে পারতো না। সে অদ্ভুত কিছু শব্দ উচ্চারণ করত। এই শব্দগুলো মিনিংলেস, আপাতত দৃষ্টিতে সেগুলো মিনিংলেস হবে, কিন্তু ওই ভদ্রলোক যার সন্তান, উনি চিন্তা করেছিলেন যে এই শব্দগুলো উনি কোনো কোনো অঞ্চলে হয়তো বা শুনেছেন,
এরকম ওনার কাছে মনে হচ্ছিল, কিন্তু এছাড়া উনি আর কোনো কিছুই মনে করতে পারছিলেন না। তো ওনার সন্তান যখন প্রায় 10 মাসের মতো বয়স হয়ে যায়, উনি ঠিক যেভাবে আমাকে বলেছেন, যখন ঠিক 10 মাসের মতো, তখন থেকে আসলে কিছু অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করে। তো উনি যেই ঘরে থাকতেন, ওনার স্ত্রী এবং সন্তানকে নিয়ে যে ঘরে থাকতেন, উনি রাতের বেলা খেয়াল করা শুরু করলেন যে জানালা যেহেতু খোলা থাকে, উনি খেয়াল করা শুরু করলেন যে জানালার সামনে বা পাশে একটা ছায়ার মতো আসা যাওয়া করে। উনি প্রথম দিকে মনে করেছিলেন এটা হয়তো তার মনের ভুল বা গাছের ছায়া বা এই টাইপের চাঁদের আলোর কারণে, এরকম কোনো কারণে এটা হচ্ছে আর কি। তো প্রথমে 1-2 দিন দেখলেন যে এরকম একই রকম হচ্ছে। উনি বাইরে গিয়ে টর্চ মেরে খুব ভালো মতো দেখলেন যে না, কিছুই দেখা যায় না। তারপরে কয়েকদিন উনি ভালো মতো লক্ষ্য করলেন যে না, এটা আসলে একটা প্রাণী জাতীয় কিছু সামনে আসা যাওয়া করছে। তখন উনি কে এরকম চিৎকার চেঁচামেচি করলেন, বাইরে আবারও লাইট দিয়ে দেখলেন, কিন্তু কিছুই দেখা যায় না। এরকম একটা জিনিস সৃষ্টি হলো। তো যাই হোক, এরপরে একদিন কি হলো, ওই ওনার যিনি শ্যালক, উনি ঢাকা থেকে মানে ওনার বাড়িতে বেড়াতে আসছিলেন। আসার পথে অনেক রাত হয়ে যায়। তো ওই সময় মোবাইল ব্যবস্থা তো অত ভালো ছিল না আর কি, মানে এতটা প্রসারিত ছিল না। ওনার শ্যালকের কাছে মোবাইলও ছিল না। তো এজন্য ঠিক কখন আসতেছেন উনি ওটা জানাতে পারেন নাই আর কি। আসতেছেন যে উনি এটা জানিয়েছেন, কিন্তু ঠিক কখন আসছেন এটা ওই পরিবারকে জানাতে পারেন নাই। তো ওনারাও অনেকক্ষণ ওনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন আর কি। তো উনি গভীর রাত্রে যখনই ওই ওনার দুলাভাইয়ের বাড়িতে আসেন, আসার সাথে সাথে মানে প্রচন্ড একটা চিৎকার দিয়ে উনি অজ্ঞান হয়ে পড়ে যান। তো ওনার চিৎকারে ঘরের ভিতর থেকে সবাই বের হয়ে আসে এবং তাকে অনেক চেষ্টা করে জ্ঞান-ট্যান ফেরানো হয়। তো জ্ঞান-ট্যান ফেরানোর পরে উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে, উনি দেখেছেন যে ওই জানালার কাছে ঠিক মানুষও না পশুও না, ওই মানুষ এবং পশুর অদ্ভুত মিশ্রণের একটা প্রাণী ওই জানালার কাছে দাঁড়িয়ে আছে। এবং উনি যখনই ওই উঠানে এসেছেন, ওই প্রাণীটি ওনার দিকে তাকিয়েছে। তাকানোর সাথে সাথে উনি ওই বিভৎসতা দেখেই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। এরপরে রসেল ভাই, ওই ভদ্রলোক 1 মাস টানা জ্বরে ভুগে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ইন্তেকাল করেন। আচ্ছা, মানে 1 মাস উনি জ্বরে ভুগেছেন, খুব জ্বরে ভুগেছেন আর কি। তো যাই হোক, এই ঘটনার পর ওই বাইরের ছায়াটি আর দেখা যায় না। এখন সমস্যা হলো, রাতের বেলা উনি ফিল করা শুরু করলেন যে ওনার ঘরের ঠিক যেই ঘরে উনি শোন, ওই ঘরের চালের উপরে কে যেন হাঁটাহাঁটি করে। তো প্রথম দিকে উনি মনে করেছিলেন যে গ্রাম অঞ্চলে, আমরা শুদ্ধ বাংলায় যেটাকে গন্ধগোকুল বলি, গ্রাম অঞ্চলে অনেকে সেটাকে খাটাস বা ওই নেইল বা এই ধরনের শব্দে এটাকে অভিহিত করেন। তো মনে করেন যে এই টাইপের কিছু হয়তো বা হাঁটাহাঁটি করে। তো বিভিন্ন ভাবে, কিন্তু এটা প্রতিদিন হচ্ছিল। উনি অনেকভাবে চেষ্টা করেছেন আসলে এটা সত্য কিনা, অনেককে পাহারার জন্য বসিয়েছিলেন, কিন্তু ওরা এই কোনো কিছুই দেখেনি। কিন্তু উনি বলেন যে ভিতর থেকে আমি এই শব্দটা পাই, কে যেন হেঁটে যাচ্ছে। এরকম কয়েকদিন হওয়ার পর, এরকম প্রায় 1 মাস চলে। ঠিক বাচ্চার বয়স যখন প্রায় 12 মাসে পা দিয়ে, মানে এখনো 1 বছর হয়নি, 12 মাসের দিকে, মানে পা দিয়ে 12 মাস রানিং, তখন উনি ফিল করলেন যে রাতের বেলা ঘরের মধ্যে ঠিক ছোট্ট আকৃতির একটি ছায়া দৌড়াদৌড়ি করে। এখন সেই ছায়াটি মনে হয় একটা বাচ্চার ছায়া, দৌড়াদৌড়ি করছে, কিন্তু এটা কোনো মানুষের আকৃতি না, জাস্ট ছায়া। উনি আলো জ্বালালেই সেই ছায়াটা দেখা যায় না। তো ঘরের ভিতরে কিন্তু ওনার স্ত্রীকে এই বিষয়গুলো উনি বলেননি কখনো, বললে উনি ভয় পাবেন, এই জন্য এই বিষয়গুলো উনি সবসময় অ্যাভয়েড করে গেছেন। তো যখন বাচ্চার বয়স ঠিক মানে 1 বছর যেদিন পূর্ণ হলো, ওই দিন ওনার বাচ্চাটা মারা যায়, ওই ছেলে সন্তানটা মারা যায়। আচ্ছা। আর ঠিক ওই দিনই ওনার কন্যা সন্তান চুলায় রান্না করতে গিয়ে হঠাৎ করে তার শরীরের একটা কাপড়ের একটা অংশে আগুন লেগে যায় এবং খুব সামান্যই সে আহত হয়েছিল। দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলে হসপিটালে ওনার ওই ছোট মেয়েটা মারা যায়। আচ্ছা। তো অথচ অতটুকু আগুনে ঝলসে গিয়ে আসলে তার মারা যাওয়ার কথা নয়। তো একই সাথে তার মানে আদরের পুত্র সন্তান এবং তার সবচেয়ে ছোট যে মেয়েটা যখন মারা গেলেন, তখন উনি খুব মানে বেদনার্ত হয়ে পড়লেন, মানে খুব কষ্টে মানে পড়ে গেলেন আর কি। তো যাই হোক রাসেল ভাই, এরপরে যে ঘটনাটি ঘটে সেটা আরো মারাত্মক আর কি। উনি কিছুদিন পরে আবার ওমান থেকে কল পান ওনার কোম্পানি থেকে, যে ওই বাচ্চাকে যেখানে কবর দেওয়া হয়েছিল, ওই কবরস্থানটা ছিল খুবই প্রোটেক্টেড একটা জায়গা, চারদিকে উঁচু দেয়াল করা এবং গেটটাও কলাপসিবল গেট করে উঁচু করা, যে মানে যাতে শিয়াল কুকুর ঢুকতে না পারে, গরু ঢুকতে না পারে কবরস্থানে।
এবং ওখানে মানে পরিচিত মানে ওখানে স্থানীয়ভাবে সবাই জানে যে ওই কবরস্থানগুলোতে সাধারণত ওই শেয়াল কুকুর ঢোকে না, বা লাশ মানে কেউ ঘুরে লাশ বিকৃত করার কোনো সুযোগ থাকে না শেয়াল কুকুরের। কিন্তু ওই বাচ্চা রাসেল ভাই যেদিন কবর দেওয়া হয়েছিল তার পরের দিন সকালবেলায় ওই কবরটা সম্পূর্ণ খোলা অবস্থায় পাওয়া যাবে এবং ভিতরে ডেড বডি ছিল না। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো রাসেল ভাই যে ওনার প্রথম সন্তান মেয়ে যেদিন মারা গেলেন এবং তার পুত্র সন্তান যেদিন জন্ম নিলেন, আবার মেজ সন্তান যেদিন মানে মারা গেলেন এবং পুত্র সন্তানও যেদিন 6 মাস, এবং পুত্র সন্তানও যেদিন মারা গেলেন এবং তার ছোট সন্তানও যেদিন মারা গেলেন, উভয়ের সময়ই এটা ছিল রাতের বেলা এবং তখন ওই রাতটা ছিল প্রত্যেকটা রাতই অ্যানালাইসিস করে উনি দেখেছেন এটা ছিল আমাবস্যার রাত। তো এই যে ব্ল্যাক ম্যাজিকের কারণে রাসেল ভাই একটা জিনিস মেসেজ দিতে চাই লিসেনারদেরকে, যে অনেকেই কিন্তু ব্ল্যাক ম্যাজিক যখন অনেকের সন্তান হয় না, অনেকে এরকম জাদু তদবিরের আশ্রয় নেন, কিন্তু আসলে এটার দ্বারা সাময়িক ফল কতটুকু হয় আমি জানি না, কিন্তু এটা ইন ফিউচার যে খুব বড় ধরনের বিপর্যয় ডেকে নিয়ে আসে আজকের এই ঘটনাটা এটার প্রমাণ। তো রাসেল ভাই উনি এখন ভালো আছেন, ওনার এখন পুত্র সন্তানও হয়েছে, কন্যা সন্তানও হয়েছে, উনি ফ্যামিলিতে এখন হ্যাপি আছেন। এটাই ছিল রাসেল ভাই ঘটনা। আমরা মাদ্রাসায় পড়াশোনা করতাম, তাই আমার সাথে আমার একটা বন্ধু ছিল, হের বাড়ির কথা কইছিল আপনার নাসিরনগর গোকর্ণঘাট। তো হের সাথে আমরা একসাথে পড়ি, একসাথে করি, আমার খুব কাছের বন্ধু আছিল। তো আমরা মাদ্রাসা পড়ার সময় হুজুরে কইতো যে মাদ্রাসার একটা ছাত্র জিন আছে, তো জিন কাটা আসছে এটা আমরা আর কইতো না, যে কেডা আসলে মূলত জিন কইতো না। তো হে সারা রাত পড়াশোনা করতো, সারাটা রাত পড়াশোনা করতো। আমরা সবাই চিন্তা করতাম পিড়ি সারা রাত পড়াশোনা করে, রেজাল্ট আবার তেমন ভালো না, কিতা করে। পরে আমরা হুজুরে কইতো তোমরা সাবধানে থাকো, আমরাও সাবধানে থাকতাম, যে আসলে না, কিন্তু একসাথে গেলাম চলাফিরে, একসাথে হাওন, হের হাবার দাবার আমি আনতাম, আমার হাবার দাবার হে আনতো, আমার অনেক হেল্প করছে। পরে একদিনের ঘটনা, আমি আপনার মারাত্মক জ্বর উঠছে, পরে আমরা যাইছি আপনার হের কাছে, হাবার আনবার লাগি, হে কইতেছে দোস্ত আশরাফুল আমার তো জ্বর, আমি আইতে তোমার তুই যা আমার হাউন্ডা লইয়া কইছে। পরে লইস তো করার পরে হে আর আমার আবার মন নাই, তো বাইতেছে মানে হাবার আমি আমার হাউন আই নাইছে, হঠাৎ হের কথা মনে হয়েছে যে হের এখন হাউন কইতে আনবো, তো হাউন নাই, আমি যাইছি হের হাউন আনবার লাগি, হের বাড়ির মধ্যে যাই দিয়েছে, বাড়ি দইতাম যাইছি, যাইতে বাড়ির মধ্যে রোস্ট, এরপরে বড় মাছ আর ফুলাও ভাত সব কিনি, তাই লোক টিকা পরও কিছু মনে হয় কেউ মনে আনছে, কারণ অনেক সময় তো অজান্ত অনেকে আনতে পারে, মনে আমি বলে হয়েছি গা। আরেকদিনকা আমরা মাদ্রাসার থেকে এই জাগির বাড়িতে আইতেছি, তো আসার সময় জাগির বাড়ি বলতে রুজিন বাড়ির থেকে আইতেছি, হঠাৎ মানে আপনার আল্লাহ একবার বৃষ্টি পড়া শুরু হয়েছে, হের উপরে আর বৃষ্টি পড়ে না। হের নাম ছিল উমর, বন্ধু ছিল, খুব কাছের মানুষ ছিল, অনেক আমার করতো, তার মানে বন্ধুত্বের মধ্যে আমাদের এর সাথে আমার ভালো সম্পর্ক ছিল। পরে হে জাগির বাড়িতে আইতাছি, আল্লাহর কি কুদরত, হে আবার তো নামাজ পড়তো নি, আমরা চিন্তা করতাম যে হয়তো বা রাত্রে যে ইবাদত করে হে আল্লাহর নিকটত্ব বন্ধ হয়েছে গা, হের উপরে বৃষ্টি পড়ে না, আমার উপরে বৃষ্টি পড়ে, ফুল বৃষ্টির মধ্যে হের উপরে বৃষ্টি পড়ে না, আমার উপরে পড়ে, কি রে তখন ওইও না, তখনও যে হে যে জিন এটা বুঝতে পারি না। পরে হুজুরের দ্বারে ও কইলাম না, কারণ হে তো একজন আল্লাহ, যখন কোনো আল্লাহর অলি যে সারা রাত ইবাদত করে, হে তো এরকম কেরামত হইতেই পারে, এইটা চিন্তা করে আমরা আর সন্দেহ করছি না। আরেকদিনকে আপনার মাদ্রাসাত পড়ার সময় আমরা হে যে জিন আমরা কেমন বুঝলাম, তে মাদ্রাসা ফুলাফানগুলো আমরা তো তখন ছোটো ছিলাম, 2016 সালে ঘটনা, মাদ্রাসাতে 5 পরীক্ষা দিয়ে মাদ্রাসাতে ভর্তি হয়েছি তখনইও। পরে হে এরকম মানে আমরা মাদ্রাসার ডাব, আবার হে আবার একটু আল্লাহ জিনদের মধ্যে আল্লাহ আছে না, তো হে আবার একটু আল্লাহ লোকুই মানে মাদ্রাসাতে করতেছে, তে হে কইতাছে আমরা এর মধ্যে আমরা কইতেছি যে বন্ধু আস না ডাব পাইরা তোর হুজুরে টিয়া দিলাম যে আমরা ডাব হাই, এই কথা কইয়া আমরা করছি। তে আমাকে দোস্ত দেখছেন কোনটা লছেন লইয়া আল্লাহু আকবার হে হাত দিয়া ডাব পাই লিছি, ও আল্লাহু আকবার, তখন কি অত বড়। পরে আমার যে হুজুর আছিল, হুজুর এখনও আছে, প্রায় সময় হুজুরের সাথে দেখা হোক, এই হুজুরের মাধ্যমেই আমি আপনার এই পরিবর্তন।
এই হুজুরের মাধ্যমে অনেকে হতাম, হুজুর পরে আমি হুজুরে গেলাম, হুজুর এমন এমন ঘটনা। আমি তখন বয়ে পড়ে গেছিলাম গা মাথাভর্তি দিয়া, তখন হাত দিয়া হের হাত বড় করে ফেল লিছে, নিচের থেকে আর এক হাত বাড়াই লিছে, বাড়াই ডাব ফেরা লিছে। পরে পরে আমার সাথে আসছিল আরেকটা ছেলে এলো, নিঃশক্তি দেখছি আমি, আমার কিছু কই দেওস না দেখি আমি কুড়া লইতাম, দোস্ত কুড়া নাই তো, আমি এমনি চাইছি নি, ওরে বাবা রে কত বড় হাত, আল্লাহ আকবার, এই হাত দিয়া ফাইলিছে। আমার সাথে আরেকটা ছিল ইয়োর মধ্যে, আমার একটা বন্ধু ছিল, হের বাড়ি হইলো, হের নাম কেফাতুল্লাহ ফিরা নাম, হের বাড়ি হইলো এই বলাকুট, বলাকুট। আমরা সাথে একসাথে পড়াশোনা করতো, হে একটু সরলটাই পাইছিল, হে তো বুল ছাইড়া দিছে দীক্ষা। আমিও নিজে বই পাইছি গা, বই পাইয়া দূর মারছি, আর হে ফিরেছে গা। পরে হুজুরের দ্বারে যাই কইলাম যে হুজুর কিতা, হুজুর দুই নেই মন ঘটনা। পরে হেরে এই যে দেখার পরে হে কইতেছে কই আমার কথা কই দেওয়া কইস না। আমি যাই কই যে হুজুরের কাছে, হুজুর আল্লাহ লোক ছিল, হুজুর আপনার সমস্ত রাত কোরআন শরীফ তেলাওয়াত করতো। হে যে হের সারা পড়াশোনা কথা বলতো না, হ্যাঁ পড়াশোনা করতো না। হে রাত্রে যখন আমরা সবাই ঘুমাই যেতাম গা, ওই হের জাতির সাথে যায় কথাবার্তা কইতো, হের ইয়ে করতো, তো হুজুরে ইয়ে করছে। তো হুজুরে দাঁড়িয়ে যায় কইতাছে, পরে আমি হুজুরে যাই কইলাম যে মনে করতাম, হুজুর দেখছস কই দাঁড়ে কইস না, হ্যাঁ আমার কতই কই দেখলাম কইস না, আমি আপনার দূর মারছি হ্যাঁ হিরা দিকা আল্লাহ, আর হিরা ফিরেছে সাত জায়গা। পরে হুজুরে কইলাম যে হুজুর ওন আমি তো ইয়ে করলাম, যেহেতু তুই তোর বন্ধু, হে তোর বন্ধু, তোরে হে কোনসা করতো না, হে তোর কিছু করতো না, আর এর মধ্যে তুই এটা কই দাঁড়ে কইস না, তুই এটা কইস না কই দাঁড়া। আচ্ছা ঠিক আছে কইতাম না। এরপরে মাঝে মধ্যে যোগাযোগ হইতো এর সাথে, এর সাথে যোগাযোগ বলতে এখন হে মানে দাউরা পরীক্ষা দিয়া একটা মাদ্রাসার খেদমতে আছে, এখনো হে একটা মাদ্রাসার খেদমতে আছে। তো ফ্রেন্ড বন্ধু হিসাবে মাঝে মধ্যে কথা হই, অনেক সময় নিজে কোনো সমস্যার মধ্যে পড়লে এর কাছে কইতুস তো এমন এমন ঘটনা কিতা করতাম রে, মানে মাঝে মধ্যে যাই হের মাদ্রাসার মধ্যে। কিন্তু হের মাদ্রাসার মধ্যে হের পর্যন্ত কোনো ছাত্ররা কোনো ক্ষতি করে না, ভালো মানুষ দিকা আর ভালো ইয়ে দিকা এটার মধ্যে। কিন্তু আমার প্রশ্ন হলো মানে এখনই আপনি বললেন যে কারো কাছে বলিস না, আপনার হুজুরে বলছিল যে কারো কাছে বলিস না। আচ্ছা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনি যে কথাটা শেয়ার করলেন এতে করে কি আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা, অডিয়েন্স যারা আমরা শুনলাম? না আমি আপনাকে বলতেছি না যে কোন জায়গার মধ্যে শিক্ষকতা করে, এটা তো আমি আপনাদের কইতেছি না, না এটা বলেই নাই। হে কোন মাদ্রাসাতে আমরা সাথে পড়াশোনা করছে এটাও আমি কইছি না, কারণ জানো না। কিন্তু হের যে জিন আপনার এটার সুন্দর আমরা হয়েছে কীভাবে, ওই যে হের ঠিকানা এক জায়গায় দিছে না। আর যে মাদ্রাসা অনেক সময় আপনারা মাদ্রাসায় যারা পড়াশোনা করেন, মাদ্রাসায় যারা পড়াশোনা করেন আমি তাদেরকে কইতেছি, দেখুন কোন দেখবেন আপনার বন্ধু অথবা ছাত্র ভাই, আমরা স্কুলের ছাত্ররা কই যে বন্ধু সহপাঠী, আর আপনার ছাত্র ভাই কই, আমরা ছাত্র ভাই গেতাম। যে ছাত্র ভাইরা আপনাদের কাছে একটা কথা কয়ে যায়, যে ছাত্র ভাইরা আপনার দেখবেন যে সমস্ত রাত পড়াশোনা করে রেজাল্টের দিকটা খারাপ হই, বুঝবেন যে সে মানে জিন জাতিদের অন্তর্ভুক্ত, হে পড়াশোনা করতে আইছে, হে ডিস্টার্ব দিবেন না। এখনও যে আমি কইতেছি আমার ভয় লাগতেছে, অবশ্য ভয় লাগতেছে। আর এর মধ্যে আমি এই জিনিসটা বলতেছি, আরেকটা জিনিস আপনারা কোনো সময় কোনো সাপ কোনো কিছু রাত্রেবেলা দেখলে, আমরা অনেক সময় দেখছি আমারে জিনে ক্ষতি করার লাগে অনেক চেষ্টা করছে, মানে আল্লাহ রহমতে আল্লাহ ওয়ালাদের দুয়াই আর আল্লাহ রহমতে আল্লাহ বাঁচাই রাখছে। এই কাহিনীটা আমাকে শেয়ার করছে রিপুল, এটা ওদের গ্রামের বাড়ির একটা ঘটনা। হ্যাঁ, সো এবং এটা আপনার গ্রামের নদীর ঘটনা আর কি, জল পিশাচের যদি বলে থাকি আমি সেরকম কিছু আর কি। যাই হোক, ওদের গ্রামে একজন মাঝি ছিল একসময়। মাঝি একসময় মানে কি মানে ছিল আর কি, নট লং এগো। তো মাঝি রাতের বেলা মাছ ধরতো। তো ওদের বাড়িটা হচ্ছে বরিশাল এবং আপনার খুলনার কাছাকাছি একটা জায়গা, যেখানে নাকি অনেক নদী এবং কিছুটা ওই যে আপনার সুন্দরবনের পাশের নদীগুলো পড়ে আর কি। যাই হোক, সেই মাঝি রাতের বেলা মাছ ধরতে যেত নদীতে। তার কাজই ছিল হচ্ছে আপনার মানে শেষ রাতের দিকে সে মাছ ধরতে যেত, ওই সময় নাকি অনেক মাছ ধরা পড়তো আর কি। আচ্ছা। তো যাই হোক, একদিন সেই মাঝি রাতের বেলা মাছ ধরতে গেছে। তো তার সাথে তার ছেলে ছিল, ছেলের বয়স খুব বেশি না, আচ্ছা, ওর বয়স 11-12 বছর, কিশোর বয়সী একটা ছেলে।
তো ওকে রেখেছে আপনার ওই নৌকার ভেতরটা ছই ছিল, ছইয়ের ভেতরে, এবং তারা মাছ ধরে ধরে নৌকার পাটাতনে জমাতো আর কি। আচ্ছা এখান থেকে সে ধরে যতটুকু উঠতো তার মাছ, সেটা সে টেনে নিয়ে আসতো, এনে ছেলেকে দিত, ছেলে নিয়ে সেটা ওই পাটাতনে রাখতো, এরকম ভাবে। আচ্ছা তো রাতে যখন তারা বের হয়, ইউজুয়াল যে জায়গাগুলোতে তারা মাছ ধরে সেখানে আরো কিছু নৌকা আছে এবং জাল ফেলছে, দেখে যে জালে মাছ খুব একটা উঠছে না আর কি। আচ্ছা বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর যেই ইউজুয়াল হারে মাছটা আসে সেরকম না। তো সে দেখে যে বাকি নৌকাগুলোতেও মনে খুব একটা প্রোগ্রেস নাই, কারণ তারা বুঝতে পারে নিজেদের ভিতরে কিছু সাংকেতিক কমিউনিকেশন করে নিজেরা। তো এরকম সময় সে চিন্তা করে যে আমি একটু সাইডে চলে যাই, শাখা দিয়ে একটু সামনে যেয়ে দেখি কোনো হয় নাকি, অ্যাডভান্সমেন্ট হয় কিনা। আচ্ছা যদিও এটা খুব রিস্কি, ওইসব এলাকায় মানে এরকম রাতের বেলা সাধারণত যায় না, শাখা তো ঢুকেই না মানুষ, শাখা নদী। আচ্ছা তো যাই হোক, সে আপনার শাখা নদীর দিকে চলে যায়। তো নিজে নিজে একটা ট্র্যাক রাখে যে আমি এরকম ভাবে ব্যাক করবো। ওদের কাছে কিন্তু আসলে কম্পাস টম্পাস কিছু নেই রাস্তা ভাই। আচ্ছা আর ওইসব অঞ্চলে নাকি এই শাখা নদীতে ঢুকে গেলে কখনো যদি হারিয়ে যায় তাহলে নাকি বের হওয়া খুব কঠিন। আচ্ছা যারা লোকাল তাদের জন্যই কঠিন, আর নতুন কেউ তো হয়তো আপনার পারবেই না। আচ্ছা যাই হোক, তো সে যায় শাখা নদীতে ঢুকে যায়, ঢুকে যেতে থাকে তো দেখে যে মানে রাতের যে অন্ধকারটা সেটা আরো ঘনীভূত হয়ে গেছে। যেহেতু আশেপাশে গাছ টাছ, এই যে আপনার ম্যানগ্রোভ টাইপের এইগুলো আর কি, কলকাতা টাইপের। তো যেতে যেতে একটা জায়গায় যায়, সে জায়গায় যে সে দেখে যে তার মানে জালের মধ্যে ভালো সে একটা ফিডব্যাক পাচ্ছে আর কি। এবং সে জাল তুলে দেখে প্রচুর মাছ, এবং সে তুলে ফেলে, ছেলেকে ডাকে, ছেলে নিয়ে ওটা আপনার সরাই ফেলছে, পেছনে নিয়ে যাচ্ছে। তো এরকম করতে করতে সে দেখে যে প্রচুর মাছ তার উঠে গেছে, সে আরো ভেতরে যায়। যাওয়ার সময় এক পর্যায়ে সে দেখে যে তার জালটা সে পাচ্ছে, তো দেখে যে জালের মধ্যে বেশ ভালো নড়াচড়া হচ্ছে, বুঝছে যে জাল বেশ ভারী হয়ে গেছে আর কি। তো সে সেটা টানা শুরু করে, টানে গুটায় গুটায় একদম তুলে আনে, দেখে প্রচুর মাছ লাফাচ্ছে। এবং সে তখন তার ছেলেকে ডাকে, দেখে ছেলে পিছন থেকে আর আসতেছে না। আচ্ছা তার পাটাতনে ছেলে আর আসতেছে না, কি ব্যাপার? ছেলেকে অনেকক্ষণ ডাকার পর এক পর্যায়ে ছেলে আসে, আসার পর ছেলেকে সে বলে যে আয় আমরা তুলি, এটা বেশ ভারী হয়ে গেছে আর কি। তো দেখে ছেলে তাকে সরায় দেয়, বলে আমি নিতেছি আর কি। ছেলে বলে যে আমি নিচ্ছি, তোমার লাগবে না। তো বলে ছেলে দেখে যে ছেলে একাই টেনে আপনার জালটাকে তুলে ফেলে ভেতরে। বলে এতটুকু ছেলে, ওর এত শক্তি কেমন? বলে বাবা তুই তো অনেক বল হয়ে গেছে তোর, তুই এত মাছ কেমনে তুলতেছে, এত শক্তি? ছেলে কোনো উত্তর না দিয়ে জালটা ভিতরে তুলে নেয় এবং দেখে যে যেখানে মাছ যা ছিল ওখানে আনলোড করার সব আনলোড করে আবার তাকে জালটা খুব দ্রুতই ফিরিয়ে দেয়। তো সে জালটা নিয়ে যায়, ছেলে ভেতরে বসা, এবং সে আবার জাল ফেলে। তো সে একসময় খেয়াল করে দেখে, তার হঠাৎ করে খেয়াল হয় যে সে যে জায়গাটা আছে সেটা হচ্ছে আপনার একটা মানে লাইক সৈকত টাইপের কাইন্ড অফ, লাইক নদীর একটা সাইডে সেখানে কোনো গাছগাছালি নেই, মানে পানি বাড়ি খাচ্ছে আর কি, সৈকতে যেরকম খায়, এবং বেশ ফাঁকা একটা জায়গা, এরকম একটা জায়গা। সবাইকে তাকায় থাকে যে এরকম তো মানে দুই পাশে তো এরকম নামার জায়গা এরকম ভাবে নাই, ঠিক আছে, মানে হঠাৎ নামলে একটা পাড় বা ওঠার মতো জায়গা, কিছু গাছ টাছ থাকে, বাট এটা হচ্ছে সৈকত টাইপের। তো মনে করে এই জায়গায় এরকম ভাবে আসছে, জিনিসটা তার কাছে একটু বেখাপ্পা লাগে। আচ্ছা তো সে এর মধ্যে আপনার পিছনে ছেলেকে ডাকতে থাকে যে জাল মনে হয় আবার উঠাইতে হবে, এসে আয়, এখন ছেলে আর আসে না। তো উনি খেয়াল করে হঠাৎ শব্দ পায়, ভিতরে মানে শব্দ হচ্ছে কেমন খ্যাস 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 এরকম একটা শব্দ হচ্ছে। তো উনি ভেতরে যায়, শোয়ের ভিতরে ঢুকে ছন্দ করে ফার্স্টে একটা কি ছিল, কুপি টাইপের ছিল, ওটা নিভানো। উনি দেখে মানে মনে হচ্ছে মানুষের প্রেজেন্স আছে, বাট একজন না, একাধিক। আচ্ছা তো প্রথমে ওনার মুখের মধ্যে মনে করে ডাকাত টাকাত কিছু নাকি। তো তারপর দেখে ডাকাত না, কেমন একটা বাজে একটা গন্ধ টাইপের এরকম। তো উনি বেশ ভয় পেয়ে যায় যে ঘটনাটা কি, ছেলের নাম ধরে ডাকে দেয় ছেলে না, এবং মনে হচ্ছে 2-3 জন আছে। তো উনি কি করে, ওনার ইসের থেকে দেশলাই ছিল ম্যাচ বের করে জ্বালায় এক নজর দেখে উনি মানে বুকের মধ্যে একটা বিশাল ধাক্কা খেয়ে যায়। উনি দেখে যে ওনার ছেলে পড়ে আছে এক পাশে, এবং 2-3 জন মেয়ে মানুষ বসা, তাদের মানে দেখতে খুব বিটঘুটে টাইপের চেহারা, চুলগুলো বড় বড় ভিজা ভিজা, এবং কানটা ডিফারেন্ট, মুখে বড় দাঁত, আচ্ছা, এবং তারা মনে হচ্ছে মাছ খাচ্ছে, এরকম একটা সিন। তো উনি কাঠি ফেলে দিয়ে উনি ভয় লাফ দিয়ে বের হয়ে আসে। ওই পাশ থেকে ওনাকে ফ্যাস ফ্যাস করে কি জানি বলে, কথাগুলো অনেক দুর্বোধ্য ওনার কাছে লাগে, এবং উনি তখন আর কোনো উপায় দেখে না যখন থেকে মানে ওখান থেকে কি করবে আর কি, ওরা হতবিহ্বল হয়েছে। ওখানে বসে থেকে কিছুক্ষণ দোয়া পড়তে পড়তে আস্তে আসে, এসে দেখে যে ওখানে আবার ছয়ের ভেতর ঢুকে আবার ম্যাচ জ্বালে, দেখে কেউ নাই। উনি যেটা করে, উনি তাড়াতাড়ি ওখান থেকে ব্যাক করার চেষ্টা করে,
নৌকাটা ঘুরে ওনার ছেলের দিকেও ওনার মনে হয় ছেলেকে পড়ে থাকতে দেখছে একপাশে। উনি কোনো মতে নৌকা ঘুরে মানে যেভাবে পারছে আর কি ওখান থেকে সরায় বের হয়ে আসছে আর কি, মূল যে জায়গাটা ওখানে চলে আসছে। এসে উনি মেন নদীতে যখন আসছে দূর থেকে আরো নৌকা দেখছে, উনি ঢুকের মধ্যে আলো ফুটছে, ভোর হয়ে যাচ্ছে। এই সময় উনি ছেলেকে তখন নদীর পানি দিয়ে উঠায় আর কি, মুখে পানিতে কি দেখো বলে যে, ছেলেকে জিজ্ঞেস করে কি হয়েছে, ছেলে ঠিক মতো উত্তর দিতে পারে না। পরে বলে যে আমি মাছ নিতেছিলাম, আমাকে মানে কয়েকটা আমি একসময় আমার সেন্স হারায় ফেলছি, মানে ছেলেটা বলে যে আমার হুঁশ নাই, আমাকে এরকম কয়েকটা মহিলা এসে মানে মাছ আনতে বলে, আর আমি ওই মাছ এনে দিছি এবং আমি দেখছি তারা মাছ খায়, এবং এক সময় আমাকে মানে ঘুম পাড়ায় দিছে, আমি ঘুমাই গেছি। তো উনি এই সিনটা দেখে উনি একবার চিন্তা করে জেলেদের সবার সাথে বলবে, বাট উনি সবার কাছে বলে না, ব্যাক করে আসে এবং উনি দেখে যে ওনার যে পরিমাণ মাছ ধরছিল তার বেশিরভাগই নাই, সামান্য কিছু মাছ ওখানে আছে। এমনও না যে অনেক মাছ খেয়ে ফেলে রাখছে অংশ এরকম কিছু উনি পায় না, রেসিডিউ পায় না, বাট কিছু মাছ পায়। তো উনি ব্যাক করে আসার পরে উনি যখন আসেন তো উনি ঘটনাটা কাউকে না বলে, তবে ওনার এক পরিচিত বন্ধু ছিল একসময় ছোটকালে ওনাদের সাথে যখন প্রাইমারি স্কুল ছোট পড়তো তখনকার সময়, বাট সে পরে শহরে যে আর কি ডিফারেন্ট জব টপ করে, তাকে উনি শেয়ার করেন একদিন কথায় কথায় যে আমি তো এরকম গেছিলাম। এসে যার সাথে শেয়ার করে সে ঘটনাটা শুনে শুনে তার সাথে খুব আগ্রহ নিয়ে শুনে। এরপরে ধরেন কয়েক মাস পার হয়ে গেছে, কোনো খবর নেই, উনি নর্মালি যথারীতি মাছ ধরে ওনার মতো, কম আসুক বেশি আসুক ওই দিকে আর যায় না উনি। একদিন ওনার বাসায় ওই লোকটা এসে হাজির হয় আর কি, যে ওই যে যাকে কাহিনী বলছি, তার সাথে আরেকজন লোক বেশ একটু ডিফারেন্ট টাইপের, হাতে অনেক আংটি টাংটি পরা, যে এরকম মানে দেখে একটু ডিফারেন্ট মনে হয়, কালো কুর্তা পরা এসে। তো বলে যে কি ব্যাপার, উনি বলে যে আমার একটা ফ্রেন্ড তোমার সাথে কথা আছে। ওনায় নিয়ে যায়, বাজারে নিয়ে চাটা খাওয়ায়, বলে যে তুমি আমাকে ওই জায়গায় নিয়ে যাবো আমাদেরকে, তুমি যে একটা জায়গায় গেছিলে এরকম এসে। না আমি ওই জায়গায় যেতে পারবো না, আমার ভয় লাগে, ওইটা ওরকম ভূতের জায়গায়, সেখান মানে ওখানে পিছাচ আছে, পেতনি আছে। বলে না ওই জায়গায় নিয়ে যাও, তোমার ভালো টাকা দিবে, তুমি যে মাছ ধরবা, তোমার মাছ ধরা 2-3 দিনে মাছ ধরার টাকা তোমার এমনি এসে যাবে। তো উনি ফার্স্টে না করার পরও এক সময় তার একটু লোভ হয় আর কি, যে নিয়ে যাই, যে বলবো যে আমাদেরকে নামাই দিবা, তোমার তেমন কোনো কাজ না, তুমি পরে সকালে এসে নিয়ে যাবা আমাদেরকে এখান থেকে। তো উনি বারবার চিন্তা করার পরে একবার সে বলে যে আচ্ছা ঠিক আছে নিয়ে যাই এদেরকে। তো উনি ওই লোকটাকে আর তার সাথে বন্ধুকে, তো বন্ধুটা ওই পাড়ে এসে তাকে নৌকা উঠানো পর্যন্তই ছিল, সে আর সাথে যাবে না, কিন্তু ওই লোকটা তার সাথে আছে, সে গেছে, সে বলছে যে আমাকে নিয়ে চলো এবং তুমি আমাকে যে ওখানে নামাই দিবে এবং তুমি পরে আমাকে দিনের বেলা ওখান থেকে নিয়ে আসবে, তোমার ওখানে থাকার দরকার নেই। তো উনি যখন রওনা দেয় ওখান থেকে, তো জাস্ট বেশ কিছু যতদিন আর মাছ ধরার কিছু নাই, ওনার ছেলেকেও সাথে নেয়নি, উনি একা ওই লোকটাকে নির্মল দিয়েছে। তো লোকটা নিয়ে যাচ্ছে নৌকাতে, তো লোকটা ওনাকে খুঁটিনাটি জিজ্ঞেস করতেছে যে এখানে আর কি দেখছো, নইতে তোমাকে স্পেশালি কি বলছে, মানে তোমাকে ওখানে কি কোনো এমন কথা বলছে যেটা তোমার মনে আছে? হ্যাঁ, বলে না আমার কিছু মনে নাই, এদের কথা আমি কিছু বুঝি নাই, তবে আমি এতটুকু বুঝতে পারছি আসিস না, এই ধরনের কিছু একটা বলছে। তো এরকম কিছু একটা বলে, তোমার চিন্তা নাই, তুমি আমাকে নিয়ে যাও। ওই সেই বলে ওই লোককে উনি নিয়ে গেছে এবং খুঁজে খুঁজে শেষ পর্যন্ত সে ওই জায়গাটা পায়, এবং যখন সে ওই জায়গায় ঢুকে মানে কাছাকাছি আসে, তখনই সে একটা পরিবর্তন লক্ষ্য করে ওই জায়গায়। ইটস লাইক মানে আবহাওয়াটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। হ্যাঁ, মানে হঠাৎ করে মানুষজন জেগে উঠে এরকম করে তাকায়, এরকম একটা পরিবেশ। তো ওই মাঝি লোকটা খুব ভয় পায়, ভয় পাওয়ার পরও সে আস্তে 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 করে নিয়ে যায় যে ওই যে লোককে ওখানে নামায়। তো ওই লোকটা তার সাথে একটা পোটলার মতো ব্যাগের মতো নিয়ে আসছে, এসে ওখানে তাকে নামায় ওখানে থামায় বলে যে তুমি চলে যাও, তোমার আশা লাগবে না। তবে মাঝি খুব কিউরিয়াস ছিল, সে মনে করে ঘটনাটা কি, মানে এইখানে আসছে কি করতে আসছে লোকটা, এদের মাথায় অনেক কোয়েশ্চেন আছে। যাই হোক, সে মানে যখন নাকি ওকে নামায় দিয়ে তার চলে যাওয়ার কথা, সে তাকে টাকাও দিয়ে দিছে, সে চলে আসতেছে। এসে অনেকখানি আসার পরে মানে সে মনে করছে যে আমি যখন আসছি ফ্রি চলে যাবো, কেন মাছ পাইছিলাম, মাছ ধরি। সে নিজে জাল পেতে পেতে মাছ ধরতেছে আর বসে বসে ওখানে টুকিটাকি মানে ওখান থেকে একটু দূরে চলে আসে, আসতেছে। তো একটা সময় সে শুনতে পায় দূরে, মানে বেশ দূর থেকে মনে হচ্ছে মানে কি চিৎকারের শব্দ। বেশ যখন চিৎকারের শব্দগুলো পায় তার কাছে মনে হয় যে কি হচ্ছে, কেউ মানে এখানে তো মানুষ থাকার কথা না, জঙ্গলে মানুষের চিৎকার, মানে কিছু একটা হচ্ছে নাকি। হ্যাঁ, তো এরকম চিন্তা করে সে ইগনোর করে কয়েকবার, তারপরে সে চিন্তা করে যে না আমি যাই দেখি চিৎকার কি হয়েছে, এবং লোকটা যেতে বলছে, লোকটারও কি মানে একটা কিউরিয়াসিটিও তার মধ্যে ভর করে। তো সে আস্তে আস্তে করে নৌকাটা ওদিকে নেওয়া শুরু করে, এবং যখন সে নৌকাটা ওদিকে নেওয়া শুরু করে তখন সে মানে কোলাহল টাইপের একটা শব্দ পায়, মানে
মানে দুর্বোধ্য কোলাহল, যেটা নাকি আমরা সচরাচর কথা বলি, আমরা যেরকম কোলাহল করি সেরকম না, পশু পাখির কোলাহলের মতো না, বাট সাম সর্ট অফ কোলাহল। তো সে যখন কাছাকাছি আসে, তার যে কুপি থাকে, কুপিটা তপ করে নিভে যায়। কুপি জল নামে, বেশ বাতাস উইন্ডি একটা চলে এবং তার কুপি নিভে যায়। তখন সে একটু ভয় পায়, গা কাটা দিয়ে ওঠে তার, এরকম লোকগুলো, এবং সেই ফিসফিসানি গুলো খুব বেড়ে যায়, মানে ইটস লাইক সাম সর্ট অফ, সে বলছে দুর্বোধ্য কোনো শব্দ আর কি। তো সে নৌকাটা যখন কাছাকাছি নিয়ে আসছে, ওই চরের কাছাকাছি যখন চলে আসে, দূর থেকে সে দেখে যে অনেকগুলো মানুষ উবুড় হয়ে যদি কিছু খায়, সেরকম একটা সিন, ঠিক আছে, এরকম একটা সিন। তো সে আরো কাছাকাছি যখন চলে আসে, তখন কিন্তু ওই দিন ছিল চাঁদের রাত, মানে চাঁদ আছে আকাশে, আলোতে দেখে যে কিছু মানুষ বলা যাবে না, প্রাণী বানর টাইপেরও হতে পারে, পিঠগুলো চকচক করতেছে, ইটস লাইক শাইনিং সারফেস পিঠে, লাইক যেমন মাছের পিঠ যেরকম থাকে এরকম আলো পড়ছে, চকচক করছে, এবং চুল আছে মাথায়, তারা উবুড় হয়ে কিছু খাচ্ছে। এবং সে অনেক ভয় পায়, ভয় পেয়ে সে তাড়াতাড়ি আবার ফিরে চলে যাওয়ার চেষ্টা করে বৈঠা দিয়ে, পানিতে ঝপাস ঝপাস করে মানে জোরে বৈঠা মারা শুরু করে সে, এবং সেই শব্দে ওই জিনিসগুলো ফিরে যায়, এবং কয়েক সেকেন্ডের মধ্যে সে দেখে ওইখানে কিছু নাই, সব চলে গেছে। এবং সে দেখতে পায় যে ওই যে চটটার মধ্যে পড়ে আছে কিছু একটা মানুষ টাইপের। তো সে আপনার আবার সে আপনার ভয়টাই করে আস্তে আস্তে কাছে যায়, কারণ তার মনে হয় যে ওখানে ওই মানুষটাই মনে হয় পড়ে আছে যাকে রেখে গেছে। তো তার মধ্যে একটা মানে মনুষ্যত্ব কাজ করে যে আমি একজনকে নিয়ে আসছি, সে যদি এখানে কোনো কিছু হয়, তার মধ্যে কোনো একটা ভূত প্রেতের ব্যাপার এখন ঢুকে গেছে যেখানে খারাপ কিছু আছে। তো সে আস্তে আস্তে আবার কাছে যায়, কাছে যায়, একসময় সে নৌকাটা ভিড়ায় সেখানে আস্তে করে নামেছে বাড়িতে, নেমে তার মনে হতে থাকে যে তাকে দেখতেছে কি খুব বিষয়। তো সে আস্তে 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 কাছে যেয়ে দেখে যে ওই লোকটাই পড়ে আছে যাকে সে নিয়ে আসছে, এবং সে বেশ ক্ষত বিক্ষত টাইপের। তো সে তাকে করে কি আস্তে করে উঠাতে পারে না, টেনে ছেঁচা আনে নৌকার কাছে, কোনো মতো সে নৌকায় তুলে আবার নৌকা নিয়ে সে রওনা দেয়। তো নৌকা নিয়ে যখন চলে আসতেছে, তখন সে দেখে যে ওই পাড়ের কাছে, তার থেকে প্রায় 5-7 গজ দূরে, ওখানে দাঁড়ায় ওরকম একটা মহিলা টাইপের, বলতেছে যে বাঁচাই নিয়ে গেলি রে, মানে জিনিসটা ওরকম গলায়, বাট ফ্যাস ফ্যাসা বলছে, দুর্বোধ্য টাইপের, যে একে বাঁচাই নিয়ে গেলি, আর কখনো আসলে তো 14 খানদান শেষ করে দেবো, মানে 14 গোষ্ঠী খেয়ে ফেলবো, এরকম কিছু একটা বলছে। তো সে মনে করেন আস্তে আস্তে মানে নৌকা নিয়ে চলে আসে। তো ওই লোকটা বেশ ইনজোর্ড ছিল, বেশ মানে তার শরীরে বিভিন্ন জায়গায় খামচি, খাবলানো, মাংস না, এরকম অবস্থা ছিল। এবং সে যখন তাকে ফেরত নিয়ে আসে, তখন অলরেডি অনেক গভীর মানে রাতের, মানে একদম মানে প্রায় শেষ রাতের মতো হয়ে গেছে। কোনো মতো সে টেনে এনে সে ওই তার যে বন্ধুটা তাকে খুঁজে বের করে, তাকে নৌকায় রেখে খুঁজে বের করে, বলে যে তোমার যাকে নিয়ে গেছো তার এই অবস্থা, সে নৌকায় যে ঘটনা সংক্ষেপে বলে, সেও দৌড় দিয়ে আসে, এসে একে নিয়ে যায়। তো ওই লোকটাকে পরে কি অসুস্থ অবস্থায় গেছিল সেটা সে আর জানতে পারে নাই, বাচ্চে কি মরছে বা কিছু একটা। তার বন্ধু তাকে বলছে যে তার এই যে এটা ছিল, সে ছিল একটা জ্যোতিষী বা জাদুকর, যে এই ধরনের ম্যাজিক করত। তো বলছে যে তুমি ভুল করে এমন কোথাও গেছিল যেখানে মানুষ জলপরীর সাধনা করে, এমন কোথাও তুমি গেছিল যেখানে জলপরী বা পানির পিশাচ বা যেটাই বলে সেটা ওই জায়গায় থাকে, তুমি একটা জায়গা খুঁজে পাইছিলা, এবং ও গেছিল সেখানে সেটা করতে, বাট সে ওইটাকে কন্ট্রোল করতে পারে নাই, বা সে যে সাধনা করতে গেছিল সেটা সে করতে পারে নাই, এই কারণে তার কি অবস্থা। তো সে জিজ্ঞেস করে সে কি বেঁচে আছে, এটার উত্তর তার বন্ধু তাকে দেয়নি। আচ্ছা, এটা হচ্ছে ওকে, Let's go. স্থানীয়ভাবে উনি অত্যন্ত ভালো একজন মানুষ, ওনাকে সবাই বেলাল হুজুর নামেই চেনে। আমি 2013 সালের দিকে যখন ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অবস্থান করতাম, তখন আমি আমার বোনের বাসায় থেকে ইউনিভার্সিটিতে আসা যাওয়া করতাম আর কি। তো তখন ওখানে বিভিন্ন মানুষের সাথে আমার পরিচয় হয়েছিল, আর ওইখানে অত্যন্ত ভদ্র একজন মানুষ হিসেবে বেলাল হুজুর খুব সুপরিচিত ছিলেন। ওনার বাড়ি আসলে ভোলা জেলায়। উনি ওখানে একটা মহিলা মাদ্রাসার মোহতামিম বা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন, আর ওই মাদ্রাসার সাথেই একটি মসজিদ রয়েছে, ওই মসজিদের উনি পেশ ইমাম ও খতিব ছিলেন। তো আমি ওয়াক্তীয় নামাজ ওই মসজিদে পড়তে যেতাম, আর ওই মসজিদে পড়তে যাওয়ার কারণে ওখানকার ওই বেলাল হুজুরের সাথে আমার একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। ওনার সাথে বিভিন্নভাবে আমি কথা বলি, যদিও বা উনি শুরুতে ওনার কোনো বিষয়ে উনি সহজে বলতে চাইতেন না যে উনি কোনো বিষয় জানেন বা কি। তো ওখানে আর একজন ভাই আছে, ওই এলাকাতেই বাড়ি, তো তার নাম হচ্ছে শাকির ভাই। শাকির ভাই কথা প্রসঙ্গে আমাকে বলেন যে বেলাল হুজুরের কাছে কিন্তু 2জন জিন আসে,
তা আমি খুব অবাক হলাম যে তাই নাকি। তো ওনার সাথে কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলাম, যদিও বা শুরুতে উনি কিছুতেই বলতে চাইতেন না, পরে অবশ্য আমার কাছে স্বীকার করেন যে হ্যাঁ। তো বিভিন্নভাবে আলোচনা, তখন আমি মানে কেবল ভূতে ফেমে যাওয়া শুরু করেছি এমন একটা সময় আর কি। 2013 সালে প্রথম একবার গিয়েছিলাম, তারপরে আবার গিয়েছিলাম এরপরের সময়টা আর কি। তখন মোটামুটি আর কি ভয়ের গল্পগুলো আমি সংগ্রহ করা শুরু করেছি। তো ওই সময় ওনাকে আমি জিজ্ঞাসা করি যে আপনার সাথে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে? তো উনি বলে যে অগণিত এত ঘটনা ঘটেছে যে উনি আসলে বলে শেষ করতে পারবেন না। তো ওনার কাছ থেকে সংগ্রহিত কিছু ঘটনা, যেটা ওনার নিজের সাথে ঘটেছে, অন্যের সাথে না, উনি নিজে ফেস করেছেন, এমন কিছু ঘটনা আমাকে শেয়ার করেছিলেন যেগুলো আমি ভূতে ফেমে বলেছিলাম। এর মধ্যে ওনার কাছ থেকে সংগ্রহ করা প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি এখন আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো ঘটনাটির সময়কাল ছিল 1991 বা 92 সালের দিকে। আপনারা জানেন বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা, মানে যেই জেলাটা একটা দ্বীপ, সেটা হচ্ছে ভোলা। তো ভোলায় অসংখ্য দ্বীপ রয়েছে, যেমন চর আলেকজান্ডার, তারপর চর কুকরি মুকরি, এরকম অসংখ্য দ্বীপ রয়েছে, চর জব্বার। তো এর মধ্যে একটি দ্বীপ হচ্ছে চর জব্বার। তো ওই চর জব্বারে উনি ওনার এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলেন। তো তখনও উনি বিয়ে শাদী করেননি। তো ওই চর জব্বারে উনি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। আসলে ওই আত্মীয়টা এতটা ক্লোজ আত্মীয় ছিল না যে ওখানে রাতের বেলা থাকবেন, মানে আত্মীয় জাস্ট কিছুটা দূর সম্পর্কের, এমনটা আর কি, যে দাওয়াত খেয়ে ওখান থেকে চলে আসবেন। রাতে থাকার মতো ওনার আসলে কোনো রকমের কোনো আয়োজন সেখানে ছিল না। তো উনি ওরকম প্রস্তুতি নিয়ে যানও নেই, আর ওনার সেটা ইন্টেনশনও ছিল না যে রাত্রে সেখানে অবস্থান করবেন। আর বিয়ে বাড়িতে তো এমনি বিভিন্ন ঝামেলা, এই কারণে উনি চিন্তা করেছিলেন যে উনি দাওয়াত খেয়ে চলে আসবেন। কিন্তু দেখা গেল যে ওই মেয়ে পক্ষ, তো মানে মেয়ে পক্ষের আত্মীয় উনি, এখন জামাই আসতে অনেক দেরি করেছিল, বিভিন্ন কারণে পথে দেরি হয়ে যায়। এই কারণে বিয়ে শেষ হতে হতে বেশ অনেক সময় লেগে যায়, এবং বিয়ে শেষ হওয়ার পর কন্যাকে বিদায় দিতে দিতে অনেক দেরি হয়ে যায়। তো উনি রাতের বেলা খাবার খেয়ে উনি চলে আসবেন আর কি, দুপুরের খাবার খাওয়ার পর রাতের বেলা খাবার খেয়ে চলে আসবেন। তো এখন দেখা যাচ্ছে যে যে সমস্ত আত্মীয়রা এসেছেন তারা মোটামুটি ওখানে থাকার নিয়েতেই এসেছেন, আর যারা একটু আশেপাশে বাড়ি ছিল সবাই চলে গেছেন। এখন উনি একা মানুষ, যদিও বা কোনো কোনো আত্মীয় ওনাকে বলেছিল রাত্রে থাকার কথা, কিন্তু উনি রাজি হননি। উনি বললেন যে আমি চলে যেতে পারবো। আর ওখান থেকে ওনার যেই জায়গা, ওনার যে গন্তব্য, প্রায় 5-6 কিলোমিটার পায়ে হাঁটা পথ আর কি। সুতরাং উনি অনায়াসেই এইটাই, এতটুকু দূরত্ব, উনি এর থেকেও আরো বেশি দূরত্ব পায়ে হেঁটে অতিক্রম করেন, এইটা নিয়ে ওনার কোনো সমস্যা ছিল না। তো যাই হোক, তো উনি ওখান থেকে বিদায় নিয়ে চলে আসেন। ওই সময় ছিল বৈশাখ মাস, যে কোনো সময় কাল বৈশাখী ঝড় শুরু হয়ে যেতে পারে। তো উনি যখন রওনা দেন তখন আকাশের অবস্থাটাও অতটা ভালো ছিল না। এর মধ্যে হাঁটতে হাঁটতে উনি একটা জায়গায় এসে পৌঁছান, এমন একটি জায়গায় এসে পৌঁছান যেটা সম্পর্কে উনি আগে থেকে জানতেন যে এই জায়গাটা অনেক ভয়ানক। কিন্তু রাতের বেলা যে এই জায়গা দিয়ে ওনাকে একা একা পার হতে হবে, এটি আসলে ওনার কল্পনাতেও ছিল না, এবং উনি ভুলে গিয়েছিলেন যখন ওই আত্মীয় বাড়ি থেকে বের হচ্ছিলেন। তো উনি যখন ওই ভয়ানক জায়গাটাতে আসেন, অবশ্য এই জায়গা সম্পর্কে প্রিয় লিসেনার্স আপনাদেরকে কিছুটা বলে নেই। সেটা হচ্ছে যে এই জায়গাটি বহু আগে, বলা হয় এখানে বহু আগে একটি শ্মশান ছিল। পরবর্তীতে বিভিন্ন সময় কালের বিবর্তনে সেটা পরিত্যক্ত হয়ে গেছে, সেখানে ওই জায়গা বিক্রি হয়ে গেছে, বহু হাত ঘুরে সেটা বিভিন্ন পর্যায়ে এসেছে। পরবর্তীতে যাদের কাছে আছে তারাও এখানে কোনো ঘর বাড়ি করেননি, সেখানে বড় বড় জঙ্গল, মানে গাছের জঙ্গল হয়ে গেছে আর কি। তো বিভিন্ন কারণে মানুষ ওই জায়গাটাতে ভয় পেত, অনেকেই ভয় পেয়ে নাকি মারাও গিয়েছে। তো এই সমস্ত কারণে মানুষ সচরাচর আসলে সন্ধ্যা বা রাতের বেলা ওখানে যেত না। আর আশপাশ দিয়ে যদিও কিছুটা বসতি গড়ে উঠছিল ওই সময়টাতে, এখন ওই জায়গাটা ভয় হওয়ার কারণে ওই মানুষ রাতের বেলা বা সন্ধ্যার পরে যেহেতু ঢুকতো না, তো সবাই চিন্তা করলো যে যেহেতু এই জায়গাটাতে অনেকেই ভয় পায়, আর যার জায়গা আর কি, যিনি ব্যক্তি, তো উনি সিদ্ধান্ত দিলেন একটা কাজ করি, যেহেতু বহু আগে এখানে শ্মশান ছিলই, তো এখন তো আর তারা কেউই নাই বা এটার কোনো অস্তিত্বও নেই, যেহেতু জায়গাটা আমি কিনেছি, তাও সেটা বহু বছর হয়ে গেছে, তো এই জায়গাটাতে একটা মসজিদ তৈরি করে দিই।
তাহলে এই যে মানুষ ভয় পায়, আশেপাশে লোকজন এখানে আসতে সাহস করে না, হয়তোবা যেহেতু 5 ওয়াক্ত নামাজে 5বার আজান দেওয়া হবে, তো এই সমস্ত কারণে হয়তোবা এই জায়গার যে হন্টেড যে দুর্নামটা রয়েছে এটা হয়তোবা চলে যেতে পারে। এই চিন্তা করে ওখানে একটি ছোট মসজিদ দেওয়া হয়, টিনের মসজিদ, মানে টিনের ঘর, আর মাটি, মানে ওইটার যে ফ্লোর এটা ছিল মাটির ফ্লোর আর কি, মানে মাটির আমরা যেটাকে ডোয়া বলি গ্রামে আর কি, যে মাটির ফ্লোর আর কি, আর চারদিকে টিন, মসজিদের চালাওটাও টিন, মানে মসজিদের ছাদটাও টিনের আর কি। তো এই মসজিদে উনি এর আগেও নামাজ পড়েছেন এবং মসজিদের ইমাম সাহেবকেও বেলাল হুজুর চেনেন। তো এটা উনি জানেন যে এই ইমাম সাহেব আসরের নামাজ পড়তে আসেন ওনার 2 ছেলেকে নিয়ে, তারপরে মাগরিবের নামাজ পড়েন এবং এশা পর্যন্ত অপেক্ষা করেন ওনার 2 ছেলেকে ওই মসজিদের মধ্যেই আরবি পড়ান উনি, এবং এশার নামাজ উনি জামাতের সাথে আদায় করে এবং নামাজ পড়িয়ে আবার উনি চলে যান। ওনার সাথে একটি হারিকেন থাকে, ওই হারিকেন নিয়ে আবার 2 ছেলেকে নিয়ে চলে যান। আর ফজরের সময় আসেন, ফজরের সময় যখন আসেন তখনও ওনার 2 ছেলেকে সাথে নিয়ে আসেন, 1 ছেলেকে সাথে নিয়ে আসেন না, 2 ছেলেকে সাথে নিয়ে আসেন, এটা উনি জানতেন। তো উনি এই জায়গাটা যেহেতু ঢুকে গেছেন, উনি ভয় পাচ্ছিলেন, মনে মনে দোয়া দরুদ পড়ছিলেন এবং দ্রুত পায়ে হেঁটে ওই জায়গাটা অতিক্রম করার চেষ্টা করছিলেন। এর মধ্যে কি হয়ে যায়, কাল বৈশাখী ঝড় শুরু হয়ে যায়, এমন ঝড়। তো উনি চিন্তা করছেন এখনই কোনো গাছপালা ভেঙে ওনার হয়তোবা ঘাড়ের উপর পড়বে আর কি। তো উনি দ্রুত, ওনার হাতে কিন্তু টর্চ লাইট ছিল না, উনি বিজলি চমকানোর আলো যতটুকু দেখেন উনি মসজিদ দেখতে পাচ্ছিলেন, উনি দ্রুত ওই মসজিদের কাছে চলে যান এবং মসজিদটা তালা মারা ছিল না, জাস্ট খালি দরজার উপরে শেকল লাগানো ছিল, শেকল খুলে ভিতরে ঢুকে পড়েন। ঢুকে পড়ার পর উনি যেটি করেন সেটি হচ্ছে যে, যেহেতু বাইরে প্রচন্ড ঝড় শুরু হয়েছে আর কি, উনি ভেতরে ঢুকে, মানে যতটুকু ওই যে বিজলির চমকানো আলো তো আসলে মসজিদে ঢুকছিল না, যেহেতু জানালাও বন্ধ ছিল, উনি হাতড়ে মসজিদের মেহরাব যেখানে থাকে আর কি, কারণ মানে গ্রামগঞ্জে মসজিদের যে মেহরাব থাকে, মেহরাব বলতে ইমাম সাহেব যেখানে নামাজে দাঁড়ান, তো ওই জায়গাটা, হ্যাঁ। তো ওই আশেপাশে সাধারণত ম্যাচ, মোমবাতি এগুলো রাখা থাকে, এরকম মানে একটা কমন জায়গা থাকে আর কি। তো উনি ওরকম হাতড়ে সত্যি একটা ম্যাচ এবং মোমবাতি পেয়েও যান সেখানে। তো উনি সেই ম্যাচ দিয়ে মোমবাতিটি ধরানোর পরে এদিকে বাইরে তো প্রচন্ড ঝড়, এবং ঝড় কিছু সময় পরে শেষ হয়ে গেল, বৃষ্টি শুরু হয়। তো উনি চিন্তা করলেন যে কি করি। তো মসজিদের একটা তাকের উপরে কোরআন শরীফ রাখা ছিল, উনি সেই কোরআন শরীফ পড়া শুরু করেছেন। তো পড়ছেন, একটা সময় কি হলো, বৃষ্টি শেষ হয়ে গেল, একদম সবকিছু স্বাভাবিক, আর বৃষ্টিও নেই, ঝড়ও নেই। উনি চিন্তা করলেন তাহলে এখন বাইরে বের হওয়া যাক, উনি এই চিন্তা করছেন। তো এদিকে কি হয়েছে যে দীর্ঘ সময় ধরে ওই বসে থাকতে ওই যে একটু চিকন যে মোমবাতিটি ছিল, এই মোমবাতিও মানে শেষ হয়ে গিয়েছিল, তো যার কারণে উনি আর কোরআন শরীফও পড়তে পারছিলেন না। তো উনি যখন কোরআন শরীফ পড়া মূলত থামিয়ে দিয়েছিলেন, এরপরেই মানে আলো যখন নিভে গিয়েছিল, এরপরেই উনি চিন্তা করলেন যে তাহলে চলে যাই, এখন আর থেকে দরকার নেই, চলে যাই। তো উনি বাইরে বের হবেন, হঠাৎ করে উনি এক ধরনের থপ 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 শব্দ শুনতে পান। কাদার মধ্যে যদি কেউ পায়ে হেঁটে বেড়ায়, খালি পায়ে হেঁটে বেড়ায়, এক ধরনের শব্দ হয়, ওরকম শব্দ। তো উনি কিন্তু জানতেন যে এত রাত্রে কিন্তু এখানে কোনো মানুষ আসার কথা নয় এরকম ঝড়ের মধ্যে। তো এই কারণে উনি ভাবলেন যে কি ব্যাপার, কে এখানে। উনি আবার এটাও ভেবেছিলেন যে আশেপাশে কি আম গাছ আছে কিনা, কারণ হয়তোবা গাছ থেকে আম পড়তে পারে, আম ঝড়ের পরে আম কুড়ানোর জন্য কেউ হয়তো গ্রামের লোক আসতেও পারে। কিন্তু উনি ভাবলেন যে এমন ভয়ঙ্কর জায়গা যেখানে খোদ ইমাম সাহেব তার 2 ছেলেকে নিয়ে আসে, এই রাতের বেলা এখানে আম কুড়োতে আসার সাহস যে কেউ করবে না এটা নিশ্চিত। উনি মানে দরজা খুলে বের হবেন এমন সময়, মানে তার আগে এই শব্দটি উনি পাচ্ছিলেন। উনি আর দরজা খোলেন না, উনি ভেতর থেকে বলেন, এই বাইরে কে। উনি একবার শুধু বলেছেন, এরপরে বাইরে থেকে আওয়াজ ভেসে আসে, বলে তুই বাইরে বের হ। হঠাৎ করে এরকম একটা অপরিচিত লোক তার সাথে তুই তুকারি করে ওঠে, এই বিষয়টা ওনার ভালো লাগে না এবং উনি সন্দেহ করে কি ব্যাপার, এইভাবে তো কেউ কারো সম্বোধন করে না, তো এটা নিশ্চয়ই স্বাভাবিক কিছু নয়। উনি আর দরজা খোলেন না, উনি আবার মসজিদের মধ্যে ঢুকে পড়েন। এখন সমস্যা হলো যে মসজিদের মোমবাতি তো নিভে গেছে, ওই একটা মোমই ছিল। এখন উনি সাহস করে, মানে যেহেতু ম্যাচের মধ্যে কিছু কিছু কাঠি ছিল, ওই কাঠিটা বারবার জ্বালাচ্ছিলেন।
কিন্তু কাঠি কিন্তু একটা সময় শেষ হয়ে যায়, আর কতক্ষণ জ্বলবে। মসজিদের মধ্যে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। আগে তো বিজলি চমকাচ্ছিল, ওই বিজলির আলো মসজিদের ওই বেড়া এবং ওই উপরের টিনের ছাদের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে সেখান দিয়ে কিছুটা বিজলির আলোর কারণে মসজিদের মধ্যে কিছুটা আলোকিত হচ্ছিল। এখন যেহেতু বৃষ্টিও নাই, ঝড়ও নাই, চারদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। এই কারণে সে কিছুই দেখতে পাচ্ছিল না। যখনই ওই ম্যাচের কাঠির আলো নিভে যাচ্ছিল, সাথে সাথে অন্ধকার। আর উনি ফিল করছিলেন যে ওই যে যেই বাইরে থপথপ করে হেঁটে বেড়াচ্ছিল কেউ একজন, সে আস্তে আস্তে মসজিদের চারদিকে হেঁটে বেড়াচ্ছে। একটা সময় মসজিদের দরজা সামনে দিয়ে হাঁটে, হাঁটতে হাঁটতে আবার জানালার পাশে যায়, জানালার পাশ দিয়ে আবার মসজিদের সামনের দিকে, মানে সামনের দিকে চলে আসে। কেমন সামনের দিকে আসতে আসতে আবার আর এক পাশে জানালার কাছে চলে আসে। এইভাবে চারদিকে ঘুরছে এবং মাঝে মাঝে বলছে, বাইরে আয়, তাড়াতাড়ি বাইরে আয়। তো উনি তো বুঝতে পেরেছে যে এইবার বাইরে বের হলে ওনার আর জীবিত থাকার কোনো সম্ভাবনা নেই। উনি তো কোরআনে হাফেজ, উনি জোরে জোরে দোয়া দুরুদ পড়ছেন এবং পবিত্র কোরআন তেলাওয়াত করছেন। তো কিছুক্ষণ পর দেখলেন যে ওই, বা শুনলেন যে ওই নাই, ওই শব্দটা নাই। কিন্তু এবার মনে হচ্ছে বাইরে অনেকেই আছে। শব্দ না থাকলেও মনে হচ্ছে অনেকেই আছে, কিন্তু এটা কোনো মানুষের শব্দ না। বড় মানে সিংহ, বাঘ, ভল্লুক যেরকম গর্জন করলে যেরকম শব্দ শোনা যায়, ওই রকম মনে হচ্ছে বাইরে হিংস্র জন্তু জানোয়ার অপেক্ষা করছে, তাকে খেয়ে ফেলবে বের হওয়ার সাথে সাথে। এরকম চললো বেশ খানিকক্ষণ। এর কিছু সময় পর হঠাৎ করে দরজায় ঠক 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 আওয়াজ শুরু হয়েছে। আওয়াজ শুরু হওয়ার পর এই যে কণ্ঠে ডাকছে সেটা হচ্ছে ওনার বাবার কণ্ঠ। বেলাল, বাবা বাইরে আয়, তোর সাথে কথা আছে। তখন বেলাল হুজুর কোনো কথা বলে না। এর কিছু সময় ওনার চাচা, যিনি অনেক আগে মারা গিয়েছিলেন, সেই চাচার কণ্ঠে ডাকছে, বেলাল, আমি তোমার চাচা, দরজা খোলো, আমাকে ভিতরে ঢুকতে দাও। কিন্তু বেলাল হুজুর কিন্তু জানতেন যে আমার বাবাও জীবিত নেই, আমার চাচাও জীবিত নেই। এরা তাদের কণ্ঠস্বর নকল করে, মায়াজালে আবদ্ধ করে আমাকে ক্ষতি করার জন্য এখানে এসেছে। তো উনি ভয়ে একদম জড়সড় হয়ে গেছেন। উনি চিন্তা করেছেন এই আজকের রাতে ওনার জীবনের হয়তো বা শেষ রাত। এরকম প্রায় ঘন্টা খানিক চলতে থাকে। আর এইরকম এই ধরনের সিচুয়েশন যদি কারোর সাথে চলতে থাকে, প্রিয় লিসেনার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কারো মনের অবস্থা কেমন হয়। এর মধ্যে উনি চিন্তা করেন যে কয়টা বাজে, দেখি ফজরের আজানের কতটুকু সময়। কিন্তু সমস্যা হলো ওই মসজিদে কোনো ঘড়ি ছিল না, আর ওনার হাতেও কোনো ঘড়ি ছিল না। কারণ উনি মসজিদে ঘড়ি ছিল না, উনি ওই মোমবাতি জ্বালানোর পরে চারদিকে তাকিয়েছিলেন, উনি দেখেছেন মসজিদে কোনো ঘড়ি নেই। তো উনি বুঝতে পারছিলেন না যে আসলে মানে কয়টা বাজে, কারণ ফজরের আজান, উনি আশা করেছেন ফজরের আজান দিলে এই সমস্যা থাকবে না। তো উনি যেই নাই চিন্তা করছেন, হঠাৎ করে বাইরের থেকে কোনো একটা মসজিদের মাইকে ফজরের আজান ভেসে আসে। আর আজান ভেসে আসার সাথে সাথে মুহূর্তের মধ্যে আশেপাশের সব শব্দগুলো মিলিয়ে যায়। উনি সাহস পান, উনি মসজিদ থেকে বের হয়ে আসেন। বের হয়ে এসে দেখেন কেউ নেই, কিচ্ছু নেই, একদম স্বাভাবিক। এবং বাহিরে মেঘ সরে গিয়ে চাঁদের আলো দেখা যাচ্ছে এবং চাঁদের আলোয় পথগুলো আলোকিত হয়ে আছে। তো উনি হাঁটা শুরু করেন যেদিকে উনি যাচ্ছিলেন। ওনার যাওয়ার পথে একটি বাজার পড়ে, ওই বাজারে একটা মসজিদ রয়েছে। উনি চিন্তা করলেন যে হাঁটতে হাঁটতে যাই, তো মাত্র তো আজান হয়েছে, আমি যেতে যেতে ওই মসজিদে ইমাম সাহেব চলে আসবে, ওখানে ফজরের নামাজ আদায় করব। উনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে যখন জঙ্গলটা মানে তখনও পার হননি, মানে মসজিদটা পার হয়েছেন, হঠাৎ করে দেখেন ওনার 30-40 হাতের সামনে একটা সাদা জুব্বা পরা মানুষ হেঁটে যাচ্ছে, পেছনটা দেখা যাচ্ছে জাস্ট। তো উনি চিন্তা করেন যে ইনি নিশ্চয়ই নামাজ পড়ার জন্য যাচ্ছেন। তো উনি পেছন থেকে সালাম দেন, আসসালামু আলাইকুম বলে, কিন্তু সে সালামের কোনো উত্তর নেয় না। তো উনি বলছেন যে জনাব, আপনি একটু দাঁড়ান, আপনার সাথে একটু হেঁটে যাই, আপনার সাথে কথা বলি। কিন্তু ওই ব্যক্তি কোনো উত্তরও দেয় না, কোনো কথাও বলে না, সোজা হেঁটে যাচ্ছে। তো বেলাল হুজুর চিন্তা করলেন যে এই জঙ্গলের মধ্যে যেহেতু একটা মাত্র মানুষকে পেয়েছি, আর ফজরের আজান যেহেতু হয়ে গেছে, এখন তো কোনো জিন ভূত আমার কাছে আসবে না, সুতরাং এই মানুষই হবেন, সুতরাং এনার সাথেই হেঁটে যাই। এই চিন্তা করে ওনার সাথে হেঁটে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এত চেষ্টা করছেন ওনার সাথে লেগে থাকার জন্য বা ওনার কাছে যাওয়ার জন্য, উনি এক কদম আগান তো মনে হয় যে উনি আর সামনের জন্য আরো 5-6 কদম সামনে চলে যান, এরকমটা মনে হয়। আর উনি যখন ওনার পেছন পেছন হাঁটছিলেন,
আর বেলাল হুজুরের মনে হচ্ছিল আশেপাশে যে গাছগুলোর আছে, বড় গাছ, এই গাছের উপর বানর বা শিম্পাঞ্জি টাইপের কিছু লাফ দিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে, মানে এরকম মনে হচ্ছে, এরকম একটা না অনেক। তো এইভাবে উনি মানে চলতে থাকে। তখন বেলাল হুজুর ভয় পান যে কি ব্যাপার, ফজরের আজান হয়ে গেছে, এরকম জিনিস তো আমার সাথে হওয়ার কথা না, বা এরকম জিনিস লাফালাফি করার কথা না, এই জঙ্গলে কোনো এরকম বড় ধরনের কোনো বানর বা শিম্পাঞ্জি তো থাকারও কথা নয়, তাহলে কি হচ্ছে আমার সাথে, আর ইনার আমি এত জোরে হেঁটে ওনার ধরতে পারছি না কেন। তো এর মধ্যে কি হয়, হঠাৎ করে ওই ব্যক্তিটি মানে যেদিকে যাচ্ছিলেন বেলাল হুজুর ওই দিকেই যাচ্ছিলেন, মানে চিন্তা করছে এই লোকের পিছু ছাড়া যাবে না, নাহলে আমার বিপদ হবে, এই চিন্তা করে পিছু। তখন দেখে বেলাল হুজুর দেখে যে ওই লোকটি জঙ্গল থেকে বের হয়ে পাশে থাকা ক্ষেতের মধ্যে ঢুকে গেছে। তো বেলাল হুজুর হাফ ছেড়ে বাঁচলেন যে যাক অন্তত জঙ্গল থেকে বের হয়েছে, কিন্তু রাস্তা বাদ দিয়ে ক্ষেতের মধ্যে দিয়ে ওই লোকটা হেঁটে যাচ্ছেন। তো উনি আর 7-5 ভাবেন না, উনি তার পেছন দিয়ে হাঁটছেন, হাঁটতে 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 যাচ্ছেন। দেখলেন বেলাল হুজুর খেয়াল করে রাস্তা দিয়ে গেলে ওই বাজারে যেতে যে সময়টা লাগে ক্ষেতের মধ্যে দিয়ে গেলে তার থেকে কম সময় লাগে। উনি চিন্তা করেন ওই লোকটা হয়তো বা এই কারণেই ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছেন। বেলাল হুজুর দূরে মানে যেখানে ওই বাজারটা রয়েছে, বাজারের যে দোকানগুলো বন্ধ রয়েছে ঝাপ লাগানো আর কি, তো বাজারের ওই দোকানের বাইরে কিছু কিছু আগে যে হলুদ বাল্বগুলো জ্বলতো না, এখন তো আমরা এনার্জি বাল্বগুলো লাগাই, সেই হলুদ বাল্বগুলো কিছু কিছু দোকানে জ্বলছে, আলো দেখা যাচ্ছে দূর থেকে। তো উনি পেছন থেকে তাকে কিন্তু ডেকেই যাচ্ছেন, জনাব দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে কথা আছে, দাঁড়ান। যখন দাঁড়ায় না তখন আবারও সালাম দেন, এরকম বহুবার তাকে সালাম দিয়েছেন। তো যখন ওই বাজারের কাছাকাছি চলে এসেছে ওই লোকটি, এবং বেলাল হুজুর তার থেকে কিন্তু 20-30 হাত দূরে, ওই সময় ওই লোকটি বেলাল হুজুরের দিকে ঘুরে তাকান। ঘুরে তাকানোর পরে বেলাল হুজুর দেখেন লোকটির চেহারা এত সুন্দর, মানে চেহারা থেকে মনে হচ্ছে নূর বের হচ্ছে, আলো বের হচ্ছে, সাদা লম্বা দাড়ি, জুব্বা পরা, অত্যন্ত সুন্দর চেহারা, যা এই চাঁদের আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছিল। ওই সময় ওই হুজুর বা ওই ব্যক্তিটি বেলাল হুজুরের এতক্ষণ ধরে দেয়া সালামের উত্তর নেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, লম্বা উত্তর নিয়েছেন আর কি। তখন ওই লোকটি তখন বলেন, তুমি রাতের বেলা এখানে কি করছিলা জঙ্গলের মধ্যে ওই মসজিদে? তখন বেলাল হুজুর বলেন, আমি তো ঝড়ের কারণে আটকে গিয়েছিলাম। বলে, তুমি কি জানতা না এখানে কি ভয়ানক ব্যাপার রয়েছে? আমি যদি আজকে না আসতাম ওরা তোমাকে জানে মেরে ফেলতো। তুমি পেছন দিকে তাকিয়ে দেখো তো, কিছু দেখো কিনা। বেলাল হুজুর তখন পেছন ফিরে তাকিয়ে দেখে যে আবছা দেখা যাচ্ছে বিশাল বড় বড় মানে বাঘ, একটা বাঘ মনে হচ্ছে হাতির সমান, একটা সিংহ মনে হচ্ছে হাতির সমান, আর দানবীয় আকৃতির বেশ কিছু মানুষ দূরে দাঁড়িয়ে আছে, কাছে আসছে না। তো বলছে যে আর কখনো এখানে রাতের বেলা এভাবে আসবা না, যাও, চলে যাও। এই বলে ওই লোকটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তখন বেলাল হুজুর বুঝতে পারেন ইনি কোনো মানুষ ছিলেন না, ইনি একজন ভালো নেককার জিন ছিলেন। তো উনি বিপদে পড়েছিলেন, এই কারণে হয়তো আল্লাহ তাআলাই এই জিনকে ওনাকে উদ্ধার করার জন্য এখানে পাঠিয়ে দিয়েছেন। তো উনি দ্রুত এক দৌড়ে উনি বাজারের মধ্যে ঢুকে যান, যেহেতু একদম কাছেই চলে এসেছিলেন। আর বাজারের মধ্যে যেখানে মানে মসজিদ রয়েছে, ওই মসজিদটি উনি চিনতেন যদিও, কিন্তু উনি যখন দৌড় দিয়েছেন হঠাৎ করে বাজারের যে পাহারাদাররা থাকে, চৌকিদার যারা পাহারা দেয়, এদের সাথে ধাক্কা লাগে। ওই চৌকিদার বলে ওঠে, এই মিয়া চোখে দেখেন না, কোত্থেকে আসছেন এত রাতের বেলা, এই বাজারের মধ্যে কি করেন, চুরি চামারি করার ইচ্ছা আছে নাকি, এরকম করে মানে বলে ওঠে। কারণ এত রাতের বেলা কেবল ঝড় শেষ হয়েছে, মানে উনি দৌড়ে চলে আসছেন, উনি চিন্তা করছেন হয়তো চুরি চামারি করে দৌড়েছে, মানে দৌড় দিয়েছেন কিনা, তাদের মনে হওয়াটাই স্বাভাবিক ছিল। তখন বেলাল হুজুর বলেন যে আমি তো ওই মসজিদে ছিলাম। তখন ওই চৌকিদাররা বলে কোন মসজিদে ছিলেন, তখন ওই জায়গার নাম বলে, সঙ্গত কারণ আমি কিন্তু জায়গাটার নামটা বলছি না প্রিয় লিসেনার্স। তো বলে, মিয়া তোমার তো মানে ভাগ্য ভালো, তুমি বেঁচে গেছো, ওখানে কত লোক মারা গেছে তুমি জানো? বলে, হ্যাঁ আমি তো জানি ওই জায়গাটা ভয়ানক। তাহলে রাতের বেলা তুমি কেন ওই দিক দিয়ে আসতে গেছিলা? তোমার কপাল খুব ভালো। বলে যে আমি মসজিদে যাচ্ছি, একটু ফ্রেশ হবো, নামাজ পড়বো। বলে, আজানের তো এখন অনেক দেরি। বলে, না না আমি তো আজানের শব্দ শুনেছি। বলে, আজানের শব্দ শুনছো মানে? রাত বাজে এখন 2:30, তুমি আজানের শব্দ শুনলা কোত্থেকে? সত্যিও চৌকিদারের হাতের ঘড়িতে উনি দেখেন যে রাত 2:30 বাজে। তখন চৌকিদাররা সাথে নিয়ে মসজিদের কাছে নিয়ে যায়, মসজিদের কাছে নিয়ে বলে যে তাহলে তুমি অপেক্ষা করো, আর যদি খারাপ লাগে তুমি এই যে আমাদের এদিকে চলে এসো, তোমার সাথে গল্প করবো।
তো উনি চিন্তা করে যে মসজিদের এখানে আবার বসে থাকবে একা একা, তো উনিও চৌকিদারদের সাথেই গল্প গুজব শুরু করেন, বিভিন্ন বিষয় বলতে থাকেন। এর অনেকক্ষণ পর মসজিদের মুয়াজ্জিন আসেন। তখন মুয়াজ্জিন আসার পর মুয়াজ্জিন সাহেবের সাথে ওই চৌকিদার পরিচয় করাই দেন। তো মুয়াজ্জিন সাহেব বলেন যে আসলে আপনার ভাগ্য ভালো, নাহলে তো এই মসজিদের নামাজ পড়ে রাতের বেলা তো সবাই চলে যায়, কেউ দেরি করে না ওই মসজিদটাতে, আর আপনি সেই রাতের বেলা ঝড়ের মধ্যে ওই মসজিদে আটকে গিয়েছিলেন, সত্যি আল্লাহর অশেষ রহমত। তো যদিও মুয়াজ্জিন আরো দেরি করে আসতেন, উনি তাহাজ্জুদ পড়ার জন্য সাধারণত আজানের 1 ঘন্টা আগে চলে আসেন, তো যার কারণে আরো তাড়াতাড়ি উনি চলে এসেছিলেন। তো মসজিদের মধ্যে উনি ঢোকেন। উনি যেহেতু রাতের বেলা ঘুমাতে পারেননি, উনি আজানের আগ পর্যন্ত যতটুকু সম্ভব উনি মসজিদে ঘুমিয়ে নিয়েছিলেন। পরে ফজরের নামাজ পড়ার পরে যখন চারদিকে ফাঁকা হয় তখন উনি বাড়িতে চলে আসেন। তো ঘটনার দিন রাত 1টা রাসেল ভাই ঘুম ভাঙে। এর আগে প্রায় সপ্তাহখানেক হয় কোনো ধরনের ফোন তার কাছে আসে নাই রাত্রেবেলা। তো গভীর রাতের ফোন হঠাৎ করে এসছে রাত 1টা, এবং সে 100% শিওর ফোনটা হসপিটাল থেকে এসছে। আচ্ছা। তো রাত্রে 1টায় ফোনটা সে রিসিভ করে, এবং রিসিভ করে অপর প্রান্ত থেকে ভাষাটা এরকম, মানে খুব ফিসফিস, স্যার একটা ইমার্জেন্সি পেশেন্ট আসতে হবে, খুব কর্কশ গলায়, খুব মোটা গলায়। বলে কি এরকম ভাবে তো আমাকে কখনো হসপিটাল থেকে কল দেয় না, তো নিশ্চয়ই কোনো ইমার্জেন্সি পেশেন্ট আসলেই আসছে হয়তো বা। সে কি করলো, রেডি হয়ে কোনো মতে ড্রেস পরেই বের হয়ে গেল। আচ্ছা। তো বাসার নিচে নামতেই ওই এলাকাতে রাসেল ভাই স্কুটার তো পরের কথা, রিক্সা ওই মুহূর্তে অ্যাভেলেবেল কোথার থেকে রাসেল ভাই এই জায়গাটাতে, ওটা মফস্বল এরিয়া অবশ্যই, কিন্তু অ্যাভেলেবেল কিভাবে। তো উনি নামার সাথে সাথে দেখলেন বাসার সামনে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। আচ্ছা। সবকিছু মনে হচ্ছে রেডি একদম, মানে তার হাতের নাগালি। তো সেই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো যে এই জায়গায় যাবা কিনা। রিক্সাওয়ালা বললে একটু বেশি ভাড়া বাড়ায় দিলে যাবো। তো রিক্সায় উঠেছে। তো তার কথা মতে রাসেল ভাই, আসলে আমার ঘটনার সাথে রিক্সাওয়ালা কোনোভাবে জড়িত না, বলে দিই আগের থেকে। তো তার কথা মতো যে রিক্সায় এত জোরে টানছে, আমি এখন যে বলে আলিফ এখন যে তুমি দেখো মেশিন রিক্সাগুলা দেখো, ওটার থেকে অনেক ফাস্ট, এত জোরে রিক্সা টানছে। তো আমি কিছুক্ষণের মধ্যে প্রায় 15 মিনিটের মাথায়, আমি 10 থেকে 12 মিনিটের মাথায় আমি হসপিটালের কাছে চলে যাই। আমার ঘটনা তো ওখান থেকেই মনে হয় শুরু। হসপিটালে যাওয়ার পরে উনি দেখলেন হসপিটালে একটা কাকপক্ষীয়, একটা বিড়ালও নাই, পাশ দিয়ে হেঁটে যায় এরকম বিড়ালও নাই। রাত তখন 1:30 পৌনে 2টা বাজে, বিড়ালও নাই। তাই এত সুনসান হসপিটাল তিনি আগে কখনো দেখে নাই। যে আমি তো এই হসপিটালে চাকরি করি, এর আগে তো আমি বহুবার রাত্রেবেলা এসে সার্জারি করে গেছি, কিন্তু এখানে একটা মানুষ নাই, এটা আমি কখনো দেখি নাই। এখানে তো মানুষ থাকার কথা। আর তাকে যে অ্যাপয়েন্টেড দিয়েছে সে হচ্ছে তার খুবই কাছের মানুষ, তো সে তো মালিক, ওই হসপিটালের মালিক। অনেক মানুষ অ্যাপয়েন্টেড করা, প্রায় 20 থেকে 25টা বেড আছে রাসেল ভাই। তো নিশ্চয়ই এটা একটা ভালো হসপিটাল, যেখানে নর্মালি সার্জারি হয়, অন্যান্য সার্জারি হয়, অন্যান্য ডিপার্টমেন্টের ডাক্তাররা আছেন। তো উনি দেখে একটা মানুষ না, একটা বান্দা নাই। ভেতরে যখন সে ঢোকার পরে দেখে যে ডানে বামে লবি, যে বিশাল বড় লবি, সেই লবিতে একটা মানুষ নাই। সে দৌড়ে 3 তলায় যায়, 3 তলায় ওটিতে ওঠার পর দেখে যে কেউ নাই। ওটিতে উকি দিল রাসেল ভাই, কাউকে পেল না। সে পেছনে আসলো। ওটি উকি দেওয়ার সিস্টেম নেই, কারণ আপনি যদি স্টেরিলাইজ না হয়ে যান ওটিতে ঢুকতে পারবেন না। সে কোনো মতে জানালো, ওটি রুমের যে একটা গ্লাস আছে, গ্লাস দিয়ে দেখার চেষ্টা করলো যে ভেতরে কেউ আছে কিনা। সে বের হয়ে গেল, কাউকে তো পাচ্ছে না, 2 তলা 3 তলা কাউকে। সে উপরে আর চেক করেন নাই, সে নিচে ইমার্জেন্সিতে চলে যায়। তো নর্মালি রাসেল ভাই, যদি কেউ ইমার্জেন্সি পেশেন্ট আসে, সবার আগে ইমার্জেন্সিতে লোক থাকে, তো সেটা চিন্তা করে ইমার্জেন্সিতে এক দৌড়ে যাওয়ার চেষ্টা করে, যে তো ফার্স্ট হেডে ইমার্জেন্সির কাছে কাউকে পাওয়া যায় কিনা। সে ইমার্জেন্সি খুলে দেখে কেউ নাই, ইমার্জেন্সি তো কেউ নাই, পুরো হসপিটালটা খালি। তো সে বলে যে আমি এরকম অপরিচিত পরিবেশ যদি অপরিচিত লাগতে থাকে, আপনি কি রকম ভাববেন যে আপনি হসপিটালে চাকরি করেন, কিন্তু একটা মানুষ নাই সেজন্য। আর রাতটাও কি তখন গভীর, রাত 2টার কাছাকাছি। একটা বয়স্ক লোক পাওয়া গেল। তো তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার, মানে নর্মালি তাকে কোনো কোয়েশ্চেন করার মতো লোক না সে। তো জিজ্ঞেস করলো কি বল, লোক কোথায়। তো উনি মাথাটা নিচু করে, মাথাটা আস্তে করে নাড়ালো, মানে সে কিছু জানে না। তো সে আবার সিঁড়ির দিকে যেতে 4 জন লোক তার সামনে আসলো রাসেল ভাই। 4 জনের হাইট মোটামুটি একই রকম, 4 জনই সাদা কাপড় পরা। 4 জন তার সামনে আসলো এবং খুব তীক্ষ্ণ গলায় তাকে জিজ্ঞেস করলো যে আপনি কি ডক্টর সাইফুল্লাহ নাকি। উনি বলল যে হ্যাঁ আমি ডক্টর সাইফুল্লাহ। বলে যে একটা রোগী আসছে আপনার কাছে, রোগীটাকে বাঁচাতে পারবেন? বাঁচবে না, আগে থেকে বলে দিই রোগীটা বাঁচবে না। তো দেখেন কি অবস্থা, রোগীটার অবস্থা ভালো না। তো 4 জন লোক বলল।
তো উনি বললো যে 4 জনের মধ্যে যে লোকটা কথা বলছে সেই লোকটার গঠন যে কেউ দেখলে বলবে যে লোকটার 120 বছর ছাড়াই গেছে। আচ্ছা, কিন্তু বয়স 120 বছর ছাড়িয়ে গেছে, কিন্তু লোকটার ভয়েস, লোকটার মুভমেন্ট, লোকটার বয়স বলে না। আচ্ছা, মনে হয় যে অনেক 18 থেকে 20 সামর্থ্য। বছরের একটা লোক, তাগড়া একটা লোক হেঁটে যাচ্ছে তার সাথে। তিনি কি করলেন, ভয় মানে মনে মনে ভয় পেয়েছে, প্রকাশ না করে পাশ কাটিয়ে সামনে চলে গেলেন। খালি মনে হয় তার পিছনে তাকানোর জন্য হয়তো ওয়েট করছিল তারা। সে খালি পিছনে তাকালো, আর তাকানোর সাথে সাথে সেই লোকগুলা 1 সেকেন্ডে পলকেই তার সামনে চলে আসলো। আসলে এসে বললো যে লাশের খাটিয়া রেডি, কাফনের কাপড় রেডি, সুরমা রেডি, সব রেডি, আপনি খালি ওটিতে যান, দেখেন বাঁচাতে পারেন কিনা। বললাম পেশেন্ট বাঁচবে না। তো সে উপরে উঠলো, কারণ তার কথা হলো যে যদি এরকম পেশেন্ট বাঁচবে না এতই আগের থেকেই সে যখন জানে, তাহলে আমাকে কেন ডেকে আনা হলো। রাইট। তো জিনিসটাকে সে ওভারলুক করে ওটির দিকে গেলেন। ওটির দিকে যেতেই একটু আগে কিন্তু সে ওটির থেকে ইমার্জেন্সির দিকে গেছেন রাসেল ভাই। ওটিতে যাওয়ার পরে দেখেন যে প্রায় 20 থেকে 25 জন বোরকাওয়ালা মহিলা ওখানে বসে আছে মাটিতে, কালো বোরকাওয়ালা, চোখগুলো জল জল করছে, চোখগুলো দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার, জল জল করছে। মানে সে ওই মুহূর্তে তার সারা শরীর ঠান্ডা হয়ে আছে। কোন দোয়া পড়বে, কোন দোয়া পড়লে তার জন্য সুবিধা, এই জিনিসগুলো চিন্তা করার আগেই ওটির রুমের দরজা খুলে একটা মহিলা তার সামনে আসলো। আসার পর বলল আসেন ভেতরে। সে ভেতরে গেল। ভেতরে যাওয়ার পর দেখলো একটা বডি তার ওটি টেবিলের পাশে। সে আগে আমি বলিনি রাসেল ভাই, আমাদের তো ডিরেক্টলি ডাক্তাররা ওটিতে ঢুকে যায় না, স্টেরিলাইজ হয়, কাপড় চোপড় পরে, তারপরে ভেতরে যায়। সে তার সব নিয়ম কানুনগুলো পালন করে ওটিতে ঢোকার পর দেখলো যে ওটি টেবিলটা আছে, সেই টেবিলটার উপর একটা মানুষ পড়ে আছে। কিন্তু গঠনটা ঠিক এরকম যে ওই পাশে একটা নার্স দাঁড়ানো, যে নার্সটা তার পরিচিত, যে তার কাছে মনে হচ্ছে যে এই নার্সটা তো আমি রেগুলার, নার্সটাকে রেগুলারলি দেখে, এই নার্সটার নাম সাইয়েদা, রেগুলারলি দেখে। কিন্তু নার্সটার সাথে সে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, যে কিছু বোঝানোর চেষ্টা করছে, কিন্তু নার্স কোনো কথা বলছে না। এমন একটা ভাব যে নার্সটাকে চিনিই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডান পাশে দেখলো যে ওটির ডান পাশে অ্যাম্বু ব্যাগ, তারপরে আপনার অ্যাম্বু ব্যাগ মানে মানে শ্বাসকষ্টের জন্য মুখে যেটা আমরা অপারেশনের সময় দেই। তারপরে আপনার ওই জাফর সাহেব, জেনারেল অ্যানেস্থেসিওলজিস্ট, জিএ যে করে, কারণ আগে সব কাজগুলো জিএতেই হতো। তো সে দাঁড়িয়ে আছে। এই লোকটার সাথেও সে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কারণ তার সাথে যা ঘটছে সব অ্যাবনর্মাল। যদি আই কন্ট্যাক্ট করে কোনোভাবে বের হওয়া যায়, পালিয়ে বের হয়ে যায় ওটি থেকে, কিন্তু কোনোভাবেই তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারছেন না ওই জাফর সাহেবের। ওই দুইজনকেই সে চেনে ওটিতে, আর কাউকেই কিন্তু চেনে না। পেশেন্টও রাসেল ভাই কি বলবো, পেশেন্টের গঠন এখন বলি যে ওটি যে অপারেশন যে টেবিলটা যেখানে বসে অপারেশন করা, যেটা যেখানে পেশেন্টকে রেখে অপারেশন করা হয়, পুরা শরীরটা জুড়ে অপারেশন টেবিলটা পেশেন্টের জুড়ে আছে। আর যে পেশেন্টের যে মাথাটা, সেই মাথাটা নিয়ে দাঁড়িয়ে আছে সেই সাইয়েদা, যে নার্স, সে দাঁড়িয়ে আছে। পেশেন্টের মাথা থেকে চোখগুলা টপ, মানে নর্মাল অবস্থায় টপ টপ মানে চোখগুলা নড়ছে বোঝা যাচ্ছে, আর পাগুলা সব আলাদা আলাদা, পাগুলা সব আলাদা পড়ে আছে। তো এই অবস্থায় আপনি কি করবেন রাসেল ভাই? আপনি একজন সার্জন হলে আপনি কি কিছু ডিসাইড করতে পারবেন? না আমার রিপোর্ট আছে, না আমার পেশেন্ট বেডে ছিল, না ইমার্জেন্সি অবস্থা থেকে নিচে থেকে কোনো রিপোর্ট এসছে, না পেশেন্টের কোনো আলাদা করে আমি কি অপারেশন করবো এই পেশেন্টের। একদম সেটাই। সে দুইজনকে অনেকবার আঙ্গুল দিয়ে গুতা দেয়, কথা বলার, মানে একটা মূর্তি তার মাথা ধরে আছে। সে অনেকবার চেষ্টা করে তার সাথে কথা বলার জন্য, কিন্তু কেউ তার সাথে কোনো কথা বলে না। সে ওখানে কি করবে, কিচ্ছু করার নাই। হঠাৎ করে এরকম 10-15 মিনিট তার শরীর থেকে ঘাম ঝরছে। 10-15 মিনিট পরে ওটির দরজা খুলে ওই 4 জন লোক আসলো, এবং আসার সময় পুরো দরজাটা খুলে ওপেন ভাবে লাশের খাটিয়াটা নিচ দিয়ে ধরে, হাত দিয়ে ধরে নিয়ে আসছে, কাঁধের উপরে না, হাত দিয়ে ধরে লাশের খাটিয়াটা ঠিক যেখানে অপারেটিং টেবিলটা আছে তার থেকে 3 ফিট দূরে রাখা হলো। এবং যে 4 জন লোক তারা কোনায় গিয়ে দাঁড়ালো এবং বললো আপনি করেন যা যা করার করেন। সে ভাবলো যে যা কিছুটা হলো চেষ্টা করি, যেহেতু ওনারা আমাকে এরকম ভাবে ফোর্স করছে, আর আমার কিছু করার নাই, যদি আমি কিছু না করি আমাকে ক্ষতিও করতে পারে, কারণ আমার সাথে যা হচ্ছে সব অ্যাবনর্মাল, কিচ্ছু নর্মাল না। আমি স্বপ্নেও নাই, কিন্তু আমি জীবিতও নাই। আমার কাছে যেটা মনে হচ্ছে যে জীবিত মানুষজন হয়তো এগুলি কেউ প্রত্যক্ষ করেন না। সে কি করলো, পাটা উঠালো, পাটা স্টিচ করার চেষ্টা করলো, ডান পা উঠানো স্টিচ করার চেষ্টা করলো, বাম পা উঠালো স্টিচ করার চেষ্টা করলো। আর এই দিক থেকে মাথার থেকে ওই মাথার মধ্যে যে তাকালেই দেখা যায় যে চোখটা টুকটুক করে নড়ছে। দেখলো যে তার যে অ্যাসিস্ট্যান্টের পাশে যে জাফর সাহেব, সে কি করলো, অ্যাম্বু ব্যাগ নিয়ে এসে সে মুখের মাস্কটা মুখের মধ্যে দিয়ে দিল।
আউট অফ নোওয়্যার, কোনো রিজন ছাড়া। গলা তো রাসেল ভাই বডি থেকে আলাদা, ওই মুখের মধ্যে মাছ দিলে কি হবে? সেটাই সব ওলট পালট রাসেল ভাই। কিছুক্ষণ পর যে আমি কোনো রকমে পাটা স্টিচ করলাম, কিছুক্ষণ পর একটা সাউন্ড আসলো, এরকম কুক একটা সাউন্ড টাইপের, যে শরীর থেকে মনে হয় কিছু একটা বেরিয়ে গেল, মানে দমটা এখনই ছেড়ে দিল। আমার যতক্ষণ আমি আপনাকে ঘটনা বললাম রাসেল ভাই, ততক্ষণ ওই ডেড বডিটার চেস্ট এক্সপ্যানশন হচ্ছে, চেস্টটা বোঝা যাচ্ছিল যে সে শ্বাস নিচ্ছে, বন্ধ করছে, মাথা কিন্তু শরীর থেকে আলাদা রাসেল ভাই। আমি আবারও বলি, পরে লাস্ট মোমেন্টে বোঝা যাচ্ছিল যে আপনার বডিটার ভেতরে কোনো ধরনের মানে নড়ছে না এখন আর, মানে মনে হচ্ছে যে আসলে এখন দমটা চলে গেল। তখন ওই লোকগুলো বলে, কি দম গেছে? তো উনি আর কিছু বলার আগেই বলে যে সরেন এখান থেকে। তো তাকে সরিয়ে দিল। সোর্স কোথা থেকে রাসেল ভাই জানি না, খাটিটা পাশে নিয়ে আসার পরে ওই জায়গায় সবাই তাকে গোসল করানো স্টার্ট করলো। আচ্ছা, তারা নিজেরাই মাথাটা স্টিচ করলো, এবং সোর্স কোথা থেকে আমি তো প্রত্যক্ষ করি, আমি হয়তো বা মরেই যেতাম রাসেল ভাইটা দেখলে। স্বাভাবিক। উনি কিভাবে বেঁচে আছেন, আমাকে কিভাবে শেয়ার করলো সেটাই। উনি বলছে যে আমি দেখলাম মাথাটা স্টিচ করার পরে মাথাটা আমারই নার্স ধরে আছে এবং পুরো বডিটা গোসল করানো হলো। যার সাথে উনি রেগুলার কাজ করেন, ওরা ধরে আছে, রাইট। এবং ওই 4 জন, কারণ মাথাটা তো রাসেল ভাই জায়গা নাই ওইখানে মাথাটা রাখার, মাথাটা নইলে ঝুলে থাকবে। মাথাটা ধরে আছে এবং পুরো বডিটা গোসল করানো হলো। গোসল করানোর পরে রাসেল ভাই ওই গোসল করানোর সময় যে সূরা, এই দোয়া গুলা পড়ছিল, সেগুলো সব তার কানে আসছে, কিন্তু কি পড়ছে সেটা বোঝা যাচ্ছে না। যখন পুরো বডিটা গোসল করানো শেষ হলো, এত সুগন্ধ রাসেল ভাই বডি থেকে আসতে থাকলো। পরে বডিটা শুকিয়ে আপনার কপালে আল্লাহু, বুকের মধ্যে চেস্টে লেখা হলো, কিছু জিনিস লেখা হলো, সে বলে কিছু জিনিস লেখা হয়েছে। পরে কাফনের কাপড় দিয়ে সুন্দর করে মোড়ানো হলো, এবং মোড়ানোর পর মনে হলো লাশটার হাইট কমপক্ষে 8 ফিট। আচ্ছা। এবং পুরো লাশের খাটিয়াটা এতই বড় রাসেল ভাই। সাধারণ মানুষের লাশের খাটিয়া খুব ছোট হয়, এত বড় না, রাইট। কিন্তু এটা অনেক বড় খাটিয়া, মনে হয় মাপ দিয়ে আগের থেকে খাটিয়া বানানো হয়েছে। তো লাশের খাটিয়াটা যখন লাশে নাও, তারা কালিমা পড়তে 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 আস্তে আস্তে বেরিয়ে গেল। আসলে ওনার সাথে যে লোকজন ছিল, যাদেরকে উনি চিনেন, তারাও বের হয়ে গেল। তারা বুঝতে বাকি নাই যে দে ওয়ার পজেসড অর সামথিং। সে দরজাটা খুললে, মানে কিছুক্ষণ সে মানে চিন্তা করলো তখন আমার সাথে কি হলো। আসলে চিন্তা করারও কোনো উপায় নেই। দরজাটা খুলে দৌড়ে দেখতে গেল যে তারা কোথায়, কিন্তু আশেপাশে কোনো চিহ্ন দেখা গেল না, কাউকে দেখা গেল না। ওই 2 জন লোক, যে মহিলাটা নার্সটা আর যে জিএর লোকটা, সে বসে পড়ে আছে। অনেকক্ষণ তাদেরকে ধাক্কায় উঠানোর পরে তারা বলল যে আমাদেরকে 2 জন লোক খুব জোর করে 1 গ্লাস পানি খাওয়ায়, এরপর থেকে আমাদের আর কিছু মনে নাই। বলে এতক্ষণ কি হয়েছে না হয়েছে তোমাদের কিচ্ছু মনে নাই? বলে আমরা জানি না কি হয়েছে, আমরা এখানে পড়ে আছি, এখানে আমাদের ঘুম ভাঙছে। ঘটনাটির সময়কাল 1940 কি 50 বা এরকম একটা সময়, নির্দিষ্ট করে সাল বলাটা মুশকিল। ঘটনাটি ঘটেছিল আমার আম্মুর এক খালার সাথে। তো আমার আম্মুর ওই খালা, ওনার বিয়ে ঠিক হয় ওনার গ্রামেরই পাশের গ্রাম। তো জায়গাটা এটা রাজবাড়ী জেলার এটা খানখানাপুর নামক একটা জায়গা, বা এরকম আশেপাশে আর কি। তো ওই সময় যে ওনাদের এক্সাক্ট গ্রামটা যে কোনটা ছিল আমার আম্মু ঠিক বলতে পারেনি, কারণ ওনারা পরবর্তীতে রাজবাড়ী শহরে চলে আসেন আর কি। তো যার কারণে ওই গ্রামের নামটা এক্সাক্ট বলতে পারেননি। তো যাই হোক, অনেক আগের ঘটনা, তো অনেক তথ্যই আসলে মানুষের মনে থাকে না, এটাই স্বাভাবিক। তো যার কারণে বেশ কিছু মানে হয়তো বা লোকেশন বা সময়, এই বিষয়গুলো ওইভাবে বলাটা আমার জন্য একটু টাফ হবে। তারপর আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যতদূর সম্ভব বলার জন্য। তো ওনার বিয়ে ঠিক হয় ওনার গ্রামেরই পাশের একটি গ্রামে। তো যথারীতি বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে ওই বর, মানে আমার আম্মুর ওই খালু, তিনি তার ওয়াইফ মানে আমার আম্মার ওই খালাকে নিয়ে আসছেন। প্রিয় লিসেনার্স, আপনারা জানেন ওই সময়ে আসলে বিবাহ শাদীগুলো মোটামুটি সম্পন্ন হওয়ার জন্য একটি কমন বাহন ছিল, খুব জনপ্রিয় বাঙালির একটা ঐতিহ্য, সেটি হচ্ছে পালকি। পালকিতে চড়ে বিয়ে হতো। আর যেহেতু পাশের গ্রামই ছিল, এই জন্য পালকিটাই খুব সহজ ছিল। আমার আম্মুর খালা, উনি পালকির মধ্যে ছিলেন, আর খালু বাহিরে হেঁটে হেঁটে আসছিলেন, আর বেহারা ছিল এবং আরো কিছু আত্মীয় স্বজনরা সাথে ছিল। তো বিয়ের অনুষ্ঠান শেষ হতে হতে এবং বিদায় নিতে নিতে একটু দেরি হয়ে যায়। যদিও ওই গ্রাম থেকে মানে আমার আম্মুর
ওই খালা উনি যে গ্রামে আর কি, হ্যাঁ, ওই গ্রাম থেকে ওই খালুর গ্রামে যেতে ওয়াকিং ডিস্টেন্স হয়তো বা 1 ঘন্টা বা এরকম সময় আর কি। এখন সময়টা ওই শীতকালের মতো ছিল, এই যে এখন নভেম্বর মাস চলছে, নভেম্বর মাসের মতো এরকম একটা শীতের সময় ছিল। সাধারণত আসরের আজানের পরে মাগরিব হতে খুব বেশি সময় থাকে না আর কি। তো বিয়ের অনুষ্ঠান জোহরের পরে শুরু হয়, বিদায় নিতে নিতে মোটামুটি আসর হয়ে যায়, আসর পার হয়ে যায় অনেকটা। তখন যেহেতু রাত হয়ে যাবে, সবাই তাগাদা দিচ্ছিল। আর ওই সময়ে সন্ধ্যার পরে কিন্তু গ্রামে একদম শুনশান নীরবতা নেমে আসে। আর বিয়ের বরযাত্রীতে বা যদি কনে নিয়ে আসে, ওই পথে অনেক সময় ডাকাতেরও ভয় থাকতো, স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যেত। তো অনেকগুলো বিষয়, অনেকগুলো রিস্ক প্যারামিটার সামনে রেখে বারবার তাগাদা দেওয়া হচ্ছিল। যাই হোক, আসরের কিছু সময় পরে সবাই রওনা দিয়ে দেন। রওনা দিতে দিতে একটি জায়গায় আসেন। ওই জায়গাটা একটা পরিত্যক্ত শ্মশান ছিল, তবে বহুদিন যাবত নাকি ওখানে আর কোনো লাশ দাহ করা হয় না। তো ওই জায়গাতে বেশ কয়েকটি লম্বা তাল গাছ ছিল। এদিকে প্রায় আধা ঘন্টারও বেশি সময় হেঁটে আসার পর ওই যারা পালকির বেহারা যারা ছিল তারা একটু ক্লান্ত হয়ে পড়ে এবং কিছুটা সময় বিশ্রাম এবং পানি খাওয়ার জন্য তারা পালকিটা রেখে দেয় ঠিক তাল গাছের কাছাকাছি। এদিকে আমার আম্মুর যে খালু, ওনারও একটু বিশ্রাম নেওয়া দরকার ছিল। আধা ঘন্টার বেশি সময় পর পথ হেঁটে এসেছে, আর সারাদিন বিয়ের ব্যস্ততায় একটু ধকল তো ছিলই। তো যাই হোক, এদিকে সবাই একটু বিশ্রাম নিচ্ছে। আমার আম্মুর ওই খালু উনি কি করেছেন, উনি একটু সাইডে গিয়েছেন, ওনার অন্য আত্মীয় স্বজনরা আছে, তাদের সাথে কিছুটা কথা বলবেন বা অন্য কোনো জরুরি কাজ ছিল, তাদের সাথে কথা বলা সংক্রান্ত বিষয়। তো মোটামুটি মিনিট 10 এরকম হয়েছে, যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছিল, একদম সন্ধ্যা নিকটে। তো আমার আম্মুর খালু যখন পালকির কাছে হেঁটে হেঁটে আসছেন, হঠাৎ উনি দেখতে পান একদম 1 ফুট উচ্চতার একটা মানুষ, গেরুয়া পোশাক পরা, ঠিক ওই যে বাউলরা এক ধরনের গেরুয়া পোশাক পরে এবং হাতে এক ধরনের কেটলির মতো থাকে, যারা সাধু সন্ন্যাসী এই ধরনের একটা কেটলির মতো রাখে আর কি। তো এইরকম একটা মানুষ বা অন্য কিছু, কিন্তু দেখে বোঝা যাচ্ছে তার দাড়ি একদম পা পর্যন্ত এবং মাথার চুলে জট রয়েছে, কিন্তু একদম 1 ফুট উচ্চতার একটা মানুষ। এবং সে কি করলো, সুন্দর করে ওই পালকির মধ্যে ঢুকে গেল হেঁটে হেঁটে হেঁটে। আমার আম্মুর খালু তো অবাক, কিরে এটা কি গেল, এই এত ছোট মানুষ পালকির মধ্যে গেল কেন? সে তখন দৌড়ে পালকির কাছে চলে যায়। এখন পালকির দরজা কিন্তু কিছুটা ফাঁকা ছিল, সামান্য একটু ফাঁকা ছিল, একটু বাতাস আসার জন্য আমার আম্মুর ওই খালা একটু দরজাটা ফাঁকা করে রেখেছিলেন। তো উনি দ্রুত ওই দরজার কাছে গিয়ে ওনার স্ত্রীকে বলেন, এর ভিতরে কে মাত্র একজনকে ঢুকতে দেখলাম, ছোট্ট একটা মানুষের মতো, তুমি দেখেছো? ও বলে, কই না তো, এখানে তো কিছু আসেনি। তো খালুর কথা শুনে আমার আম্মার খালাও বেশ অবাক হন যে এখানে মানুষ ঢুকলো কিভাবে, এখানে তো আমি বসে আছি, কোনো মানুষ তো দেখলাম না ভিতরে ঢুকতে। তো উনিও একটু কৌতূহলী হন যে কি ব্যাপার, কোথায় ঢুকলো, একটু দেখি। তো দুজন মিলেই, আমার আম্মুর খালাও উনি পালকির মধ্যে খুঁজছেন, খালুও খুঁজছেন, কিন্তু ভেতরে কাউকে দেখা যায় না। এদিকে বেহারারা চলে আসে। তো বেহারাদেরকে জিজ্ঞেস করা হয়, এমন কাউকে দেখেছো? ছোট্ট একটা আমি দেখলাম মানুষের মতো। ওরা বলে, না তো, এরকম কাউকে তো দেখিনি। তখন একজন বেহারা বলে যে এখানে আসলে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, জায়গাটা ভালো না, চলেন আমরা দ্রুত এখান থেকে চলে যাই। যাই হোক, সবাই রওনা দেন। মোটামুটি মিনিট 20 মধ্যে আবার আমার আম্মুর খালা ওনার শ্বশুরবাড়ি, নতুন শ্বশুরবাড়িতে চলে আসেন। তো তখন কিন্তু মাগরিবের আজান হয়ে আরো প্রায় 10-15 মিনিট হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, সবকিছু স্বাভাবিক। প্রায় 2 থেকে 3 মাস কোনো সমস্যা নেই, একদম স্বাভাবিক, মানে কোনো ধরনের কোনো বিষয়ই নাই। তো এরপর থেকে কিছু কিছু সমস্যা, মানে একদম ছোট ছোট কিছু সমস্যা দেখা দেয়, ওগুলো আসলে মেজর কোনো সমস্যার মধ্যে আসলে ধরা যায় না। এবং আমি যদি সেগুলো উল্লেখ করি, সেগুলো আসলে এরকম উল্লেখযোগ্য নয়। যেমন ঘুমের মধ্যে আমার আম্মার খালাকে বোবাই ধরতো, আমরা যেটাকে বোবাই ধরা বলি আর কি। তো এরকম বোবাই ধরা, তারপর ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে লাফ দিয়ে ওঠা, তাই এইগুলো তো আসলে ওইভাবে প্যারানর্মাল কোনো বিষয়ের ধরার মধ্যে আসলে পড়েও না নর্মালি। তো যাই হোক, তো বিয়ের মোটামুটি
মাস 3-4 মধ্যে বোঝা যায় যে আমার আম্মুর ওই খালা সন্তান সম্ভবা। তো যাই হোক, সন্তান সম্ভবা হিসাবে উনি ওনার শ্বশুর বাড়ি থেকে যতটুকু যত্ন আত্তি পাওয়ার দরকার ছিল সেগুলো পাচ্ছেন। তো মোটামুটি স্বাভাবিকই যাচ্ছিল। এরপরে যখন ওনার প্রেগনেন্সির সময় প্রায় 8 মাসের মতো, আর আমরা তো জানি যে নারীদের প্রেগনেন্সির সময় কিন্তু পেট ফুলে যায়, যেহেতু তার সন্তান পেটের মধ্যে বড় হতে থাকে। তো 8 মাসের মতো যখন হয়ে গেছে, আর একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু বাচ্চা পেটের মধ্যে নড়াচড়াও করে, সেটা মা বুঝতে পারেন। তো 8 মাসের পর কি হলো যে আমার আম্মুর ওই খালা এবং আশেপাশের মানুষ আমার মানে তারা বুঝতে পারতেছে যে প্রতিনিয়ত ওই খালার পেটের যে ফুলে ওঠা এই উচ্চতাটা কমে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। আর পেটের মধ্যে যেই বাচ্চাটি রয়েছে সেও ওরকম নড়াচড়ার করে না। এখন যদিও বা উনি বিষয়টা আসলে ওইভাবে বুঝতে পারেননি, বয়স তো ওনার বেশি ছিল না। এখন অনেকেই বলতো, কি ব্যাপার বৌমা, তোমার পেট ফোলা কমে যাচ্ছে কেন? তখন উনি বলতেন যে না, আমি তো কিছু জানি না বা বুঝতে পারছি না। অদ্ভুত বিষয় প্রিয় লিসেনার্স, মাত্র অল্প কিছু দিনের মধ্যে, মানে হয়তো 1 মাস এরকম সময় হবে, পেট একদম স্বাভাবিক হয়ে যায়, মানে একদম স্বাভাবিক মানুষের পেটের মতো একদম সমান হয়ে যায়। এবং উনি বুঝতে পারেন ওনার পেটের মধ্যে কোনো সন্তান নেই। অবাক ব্যাপার, পেটের মধ্যে সন্তান নড়াচড়া করেছিল সেটি উনি ফ্রিকুয়েন্টলি অনুধাবন করেছেন। উনি সন্তান সম্ভবা, এটা নিয়েও কোনো সন্দেহ ছিল না। 8 মাসের সন্তান সম্ভবা ছিলেন উনি। এরপর থেকে হঠাৎ করে পেট কমে যেতে শুরু করে এবং একটা পর্যায়ে পেটের মধ্যে সন্তান ভ্যানিশ হয়ে যায়, একদম নাই হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? প্রথমে ওই শ্বশুরবাড়ির লোকজন ওনারা চিন্তা করেছে হয়তোবা বৌমার পেটের মধ্যে টিউমার হয়েছে, এই কারণে হয়তোবা পেট ফুলে গিয়েছিল, বা অন্য কোনো কারণে পেট ফুলে গিয়ে থাকতে পারে, আর আস্তে আস্তে সেটা স্বাভাবিক হয়ে গেছে। আবার কেউ কেউ অনেক কটু কথাও বলেছেন, যে মিথ্যা প্রেগনেন্সির কথা বলেছে, মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করেছে যাতে একটু বেশি আদর যত্ন পাওয়া যায়, বাড়ির কাজ কম করতে হয়, কারণ গ্রাম দেশে তো বাড়ির বউরা অনেক কাজ করেন, আর গেরস্ত বাড়ি হলে তো কথাই নেই। তো এই ধরনের অনেকেই অনেক কথা বলে। তো উনি তো জানতেন আসলে এর কোনো কথাগুলোই সত্যি নয়। যাই হোক, উনি প্রায় 6-7 মাস পর আবার উনি সন্তান সম্ভবা হন। তো একই রকম ভাবে সবকিছু ঠিকঠাক মতো চলছিল। যখন ওনার প্রেগনেন্সির বয়স 7 থেকে 8 মাস, এইরকম একটা সময়, ওই সময় কিন্তু ওই বাড়ির সদস্যরাও, তারাও স্থানীয় যে যারা ধাত্রী আছে বা অন্যান্য যারা কবিরাজ আছে তাদেরকে দিয়েও কিন্তু পরীক্ষা করিয়েছে। তারা সকলেই বলছে হ্যাঁ, ওনার পেটের মধ্যে সন্তান আছে এবং সন্তান জীবিত, নড়াচড়া করছে। এই 8 মাসের পরে হঠাৎ করে সেম ঘটনা প্রথমবার যেটা ঘটেছে সেটিও ঘটতে থাকে। হঠাৎ করে পেটের উচ্চতা কমতে থাকে অস্বাভাবিকভাবে, এবং প্রায় 1 মাসের মধ্যে ঠিক আগে যে ঘটনাটি ঘটেছে সেটি ঘটে, একদম স্বাভাবিক, তার পেটের মধ্যে কোনো সন্তান নেই। তাহলে প্রিয় লিসেনার্স, এই সন্তানগুলো কোথায় যাচ্ছে? এবারও আশেপাশের লোকজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এক একজন এক এক কথা বলে, অনেক কটু কথা বলে। গ্রামগঞ্জে দেখা যাচ্ছে যে অনেক মহিলা আত্মীয় স্বজন যারা আছে ওনারা অনেক কটু কথা বলেন। ঠিক এমন প্রচুর কটু কথা উনি সহ্য করছেন। তো যাই হোক, এরকম 2 বার না, বেশ কয়েকবার এই ঘটনা ঘটে। তখন ওই বাড়ির লোকজনই তারা বলেন যে আসলে এটা তো কোনো স্বাভাবিক ব্যাপার হতে পারে না, এটা অস্বাভাবিক ব্যাপার, নিশ্চয়ই কোনো পিশাচ পেটের মধ্যেই এই বাচ্চাগুলোকে খেয়ে ফেলছে, তা না হলে তো এমনটা হওয়ার কথা নয়। প্রথম দিকে ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু ডাক্তাররা এই বিষয়ের কিছুই ধরতে পারেনি। পরে ভালো একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো হুজুরের কাছে নিয়ে যাওয়া হলেও হুজুর
মানে বলেন যে এই রোগীর এই সমস্যার সমাধান করতে গেলে আপনাদের বাড়িতে যেতে হবে, কারণ এর সাথে খুবই দুষ্টু একটা খবিশ জিন রয়েছে। আমি এইখান থেকে যদি তার হাজির করার চেষ্টা করি সে আসবে না, আপনাদের বাড়িতেই আমাকে যেতে হবে। তো যেহেতু হুজুরের যে গ্রাম আর ওই গ্রামের ডিস্টেন্স খুব বেশি ছিল না, মোটামুটি 40-50 মিনিট হেঁটে চলে আসা যায়। তখনকার যুগে তো এত যানবাহন ছিল না, মোটামুটি মানুষ পায়ে হেঁটেই বেশি চলাফেরা করত। তো হুজুর দিনের বেলা আসেন, আসার পর চেষ্টা করেন এই আমার আম্মুর খালার সাথে যেই জিন আছে বলে যে সন্দেহ করা হচ্ছিল সেটা হাজির করার জন্য, বা সেই জিনটাকে হাজির করার জন্য। সারা দিন ধরে অনেক চেষ্টা করা হয়, কোনোভাবেই ওই জিন হাজির হয় না। হুজুর চিন্তা করে যে এই দুষ্টু জিনকে সে হাজির করেই ছাড়বে, যেভাবেই হোক। তো হুজুর বুঝতে পারেন দিনের বেলা এই জিন হাজির হবে না, এর হাজির হতে গেলে সন্ধ্যার পর। সত্যি প্রিয় লিসেনার, সন্ধ্যার পর যখন হুজুর রিচুয়াল শুরু করেন, হঠাৎ করে তারা ওই বাড়ির পাশে একটা ডোবার মধ্যে খলখল আওয়াজ শুনতে পান। মনে হচ্ছে ডোবার মধ্যে কেউ কিছু একটা গোসল করছে বা পানির ভিতর থেকে কিছু একটা নড়াচড়া করছে। কিছুক্ষণের মধ্যে ওই ডোবার ওই পাশ থেকে ভেজা শরীরে দেখা যায় ছোট্ট একটা মানুষ হেঁটে হেঁটে বাড়ির উঠোনের দিকে আসছে, এবং তার শরীরে গেরুয়া পোশাক, পা পর্যন্ত চুল, পা পর্যন্ত দাড়ি, চুলগুলো জট পাকানো, চোখগুলো মনে হচ্ছে জ্বলছে, এবং হাতে ওই যে সাধু সন্ন্যাসীদের হাতে যে কেটলির মধ্যে থাকে সেটা। এবং এসেই সবাই তো খুব অবাক হচ্ছে, বাড়ির সবাই সেটা দেখছে, এমন না যে একজন দুইজন দেখছে, সবাই দেখছে। এসেই বিশ্রী ভাষায় গালিগালাজ শুরু করে সে। গালিগালাজের পরে বলে যে এই আমাকে কেন ডেকেছিস? তখন হুজুর বলে যে তুই এই নারীর পেছনে কেন লেগেছিস, কেনই বাইরের ক্ষতি করছিস, কেনই বাইরের বাচ্চাগুলোকে খেয়ে ফেলছিস? তখন সে বলে যে আমি ওই যে দূরে যে পরিত্যক্ত শ্মশান রয়েছে, ওই শ্মশানের যে তাল গাছ সেখানে থাকতাম। সন্ধ্যার আগে যখন পালকি আমার তাল গাছের নিচে রাখা হয়, তখন আমি আমার একটা শিকার পেয়ে যাই। আমি প্রতিনিয়ত এর পেটের মধ্যে থাকা যে বাচ্চাগুলো সেগুলো খেয়ে ফেলছি, এবং আস্তে আস্তে আরো শক্তিশালী হয়ে উঠছি। আমি ইতিমধ্যে আগের থেকে অনেক শক্তিশালী হয়ে গেছি, তোরা আমার কিছুই করতে পারবি না। আর পালকিটা যখন ওখানে রাখা হয়েছিল, আমি ওইখান থেকেই তার পিছনেই, এবং আমি তার শাড়ির আঁচল ধরে ঝুলতে ঝুলতে চলে আসি এই বাড়িতে, এবং এরপর থেকে আমি এর রক্তের সাথে মিশে গেছি। আর আমি এইখানে আশেপাশে ডোবায় থাকি এখন, আর আমি এর কাছ থেকে কোনোভাবেই যাব না। তখন হুজুর তাকে অনেক বোঝানোর চেষ্টা করেন, সে কিছুতেই রাজি হয় না। প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয়, সেটা হচ্ছে যে আমরা মাঝে মাঝে কি দেখি যে কোনো কারো ঘাড়ে যদি জিন আসে বা কেউ যদি পজেসড থাকে, তখন সেই জিনকে তার ঘাড়ের উপর হাজির করে বা তার মধ্যে হাজির করে কথা বলে মানে সবাই বুঝতে পারে যে আসলে কি সমস্যা। কিন্তু এইখানে বিষয়টা হয়েছে কি, ওই সন্ধ্যার পরে জিন একদম সরাসরি ওই যে মানে বামন আকৃতির জিন, যেটাকে আমরা গদ্রগঙ্গা বলি, এই জিন সে এসে সবার সামনে, সবাই সেটা দেখছে। অনেকেই তো বাড়ির বেশ কিছু মহিলা তো ভয়ে ফেইন্ট হয়ে গেছে, মানে সেন্সলেস হয়ে গেছে। পুরুষ সদস্যরা কয়েকজন ছিল, তারা সেটা দেখছে, আর অন্য নারী সদস্যরা তো ভয়ে ওখান থেকে পালিয়েছে। আর অনেক পুরুষ সদস্যরাও কিন্তু ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। মানে অল্প কিছু মানুষ সেখানে দাঁড়িয়ে এই বিভৎস জিনিসটাকে দেখছে আর তার কথা শুনছে। তো কিছুতেই সে যেতে রাজি হয় না। সে বলে যে সে যাবে না, এই কথা বলে সে চলে যায়, এবং চলে যায় কোথায়? আবার সেই ডোবার মধ্যে চলে যায়। হুজুর বলে যে আমার দ্বারা এই কাজ হবে না, আমার কথায় বা আমার তদবিরে এই দুষ্ট জিনটি যাবে না, আপনারা আরো ভালো কোনো হুজুরকে দেখানোর চেষ্টা করেন। প্রিয় লিসেনার্স, অনেক চেষ্টা করা হয়েছে, অনেক ভালো ভালো হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছে, কোনোভাবেই এই সমস্যার সমাধান হচ্ছিল না। এমনিতে কোনো সমস্যা করতো না সাধারণত, কিন্তু সমস্যা তখনই হতো যখন উনি প্রেগনেন্ট হতেন। তখন এই যে একটা সমস্যা, এই সমস্যাটা হতো, যে সমস্যাগুলো ইতিপূর্বে ঘটেছে, যেটা আমি এতক্ষণ বললাম আর কি। তো এই আমার আম্মার খালা খালু ওনারা খুবই মানে মানসিকভাবে ভেঙে পড়েন যে এই খবিশ জিনের হাত থেকে কি রক্ষা পাওয়ার কোনো উপায় নেই? এমন কি কোনো আল্লাহর বান্দা নেই যার ওসিলায় আমরা মাফ পেতে পারি? অনেককেই তো দেখানো হলো। তখন আমার আম্মুর
খালা উনি বলেন যে সবাইকে তো দেখানো হয়েছে, যেহেতু কোনো সমস্যার সমাধান হচ্ছে না, যিনি সমস্যার সমাধান করতে পারেন তার কাছেই আমরা চাই, মানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা প্রার্থনা করি। তখন আমার আম্মার ওই খালা খালু প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করতেন যে আল্লাহ এই সমস্যা থেকে আমাদেরকে রক্ষা করো, মানে এর থেকে বাঁচাও, এই সমস্যার কারণে আমরা মা বাবা হতে পারছি না, এই খবিশ জিনের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। প্রিয় লিসেনার্স, মোটামুটি আরো প্রায় 1 বছর, মানে ওই যে হুজুর যে এসেছিল তার সাথে জিনের কথাবার্তা হয়েছে, এরপরে প্রায় 1 বছর এরকম চলে যায়। 1 বছর পর আমার আম্মুর ওই খালা আবার সন্তান সম্ভবা হন। তখন তিনি আশা করেছিলেন যে এবার হয়তো সেই একই ঘটনা ঘটবে, 8 মাসের সময় আস্তে আস্তে যে ঘটনা আগে ঘটেছে সেটা হতে থাকবে। কিন্তু সবাইকে চমকে দিয়ে এবার আর সেই ঘটনা ঘটে না। স্বাভাবিকভাবেই তিনি একটি কন্যা সন্তান জন্মদান করেন। তারপর এরপরে পরবর্তী তার একটা সন্তান হয়েছিল, পুত্র সন্তান। এরপরে অবশ্য ওনাদের আর কোনো সন্তানাদি হয়নি বা ওনারা নেননি। এই যে আমার আম্মুর খালা খালু, ওনারা এখন কেউ জীবিত নেই, ওনারা অনেক আগে মারা গেছেন। ওনার যেই 2 সন্তান, একজন ছেলে একজন মেয়ে, ওনাদেরও এখন অনেক বয়স হয়ে গেছে, কিন্তু ওনারা এখনো জীবিত আছেন।